আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একদম নতুন একটি অনগোয়িং ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো জেনারেশন টু জেনারেশন। ড্রামাতে আমার ফেভারিট হিরো অভিনয় করেছে আর হিরোইনটিকে আমার অনেক ভালো লাগে। এটি একটি ফ্যান্টাসি ওশিয়া ড্রামা আর এই টাইপের ড্রামাগুলো আপনাদের অনেক ভালো লাগে। তাই আশা করছি এই ড্রামার গল্পটাও আপনাদেরকে একদম আশাহত করবে না। তো চলুন কথা না বাড়িয়ে এবার ড্রামার গল্পে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের একটি মেয়ের কণ্ঠ শোনানো হয়। মেয়েটি বলছিল, আমি লুইয়াং ভ্যালিতে জন্ম নিয়েছি। সেই সময় পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করত। কিছু মানুষ ছিল যারা জঙ্গলে বিস্টের সাথে সাথে বাস করত। কিছু মানুষ ছিল যারা আবার একটা সম্প্রদায় থেকে পালিয়ে ডেমন সম্প্রদায়ের সাথে বসবাস করত। আবার কিছু মানুষ ছিল যারা বিষাক্ত বিষ নিয়ে পড়াশোনা করতে ভালোবাসতো। এর ভিতরে ফোর্থ সম্প্রদায়ের যে লিডার ছিল সেটা হলো আমার ফুপি। আমার ফুপি ছিল সবথেকে শান্তিপূর্ণ একটি মেয়ে, যে একটা শান্তিপূর্ণ সম্প্রদায়ের লিড দিত, কিন্তু কেউ তাকে শান্তিতে থাকতে দেয়নি। তাই আমার ফুপি সিদ্ধান্ত নিয়েছিল তার রাজ্যের সমস্ত মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে হলেও ডেমনদের সঙ্গে লড়াই করবে। এই হলো মিস চাই, যে হলো ফোর্থ সম্প্রদায়ের লিডার। সে মূলত একজন ডেমন যার নাম নি। সেই নিয়ের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, আর সেই যুদ্ধে সে নিকে পরাজিত করেছিল ঠিকই, তবে নিজেও ভীষণভাবে ইনজুর্ড হয়ে পড়েছিল এবং একটা সময় পরে এই মহিলাটি মারা যায়। এরপরে আমাদের নায়িকাকে দেখানো হয়। এই হলো আমাদের এই ড্রামার নায়িকা, যার নাম হলো চাই যাও। ওকে আমরা যাও যাও বলে ডাকবো। যাও যাও খুব শান্তিপূর্ণ একটা জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু যে শান্তিও চেয়েছিল সেই শান্তি আসলে কি এত সহজে আসবে? ওর এই শান্তিপূর্ণ জীবনটা হয়ে ওঠে বিষাক্ত। আর একটা সময় পরে যে ভালোবাসার মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল সেই মানুষটাকে ওকে হারাতে হয় এবং কঠিন এক শাস্তি ভোগ করেও তার জন্য। তখনই এ বোঝে যে এই ব্যাপারটা আসলে তার ভাগ্যেই লেখা ছিল। এটা ছিল এই ড্রামার ইন্ট্রো, আর এবার কিন্তু মেইন গল্পটা শুরু হচ্ছে। তো গল্পের শুরুতেই আমরা লুই ইয়াং ভ্যালি দেখতে পাই, যেখানেই মূলত আমাদের নায়িকার জন্ম এবং তার বেড়ে ওঠা। তো নায়িকা যাও যাও আজকে তার সম্প্রদায়ের মানুষদের বলছিল একটা পরিবারের গুরুত্ব কতখানি। এটা হলো যাও যাওয়ের ছোট্ট ভাই। ওর এই ছোট্ট ভাইটি ছোট হলেও তার মাথায় বুদ্ধি ছিল অনেক বেশি। যাও যাও যখন এখানকার মানুষদের বলছিল আমি এই জায়গাটা কত পছন্দ করি এবং আমি পড়াশুনো করতে অন্য সম্প্রদায়ে যেতে চাই না, তখনই তার বড় ভাইয়েরা এবং দাদুরা তাকে নিয়ে টানাটানি করে আর বলে, আজকে তো তোমাকে চিংসু সম্প্রদায়ে যেতেই হবে। তখনই যাও যাওয়ের মা আসে এবং একটা বড় দড়ি দিয়ে ওকে আটকে দেয়, এবং এটা হলো যাও যাওয়ের বাবা। ওরা শান্তিপূর্ণ সম্প্রদায়ের মানুষ এবং পড়াশোনা শেখানোর জন্য যাও যাওকে যেতে হবে চিংসু শহরে। ওই শহরে গেলেই সে ভালোভাবে পড়াশোনা শিখতে পারবে, যদিও সে তার নিজের বাড়ি ছেড়ে কখনোই সেখানে যেতে চাইছিল না। সে সবসময় চাইতো এই ভ্যালির ভিতরেই সারাটা জীবন থাকতে। কিন্তু তার বাবা বলে, তোমার ফুপি চেয়েছিল মারা যাওয়ার আগে অন্তত তুমি পড়াশুনো করে বড় হও। ও বলে, আমি বাহিরের দুনিয়া দেখতে চাই না, আমি কোনো মার্শাল আর্ট শিখতে চাই না। কিন্তু ওর ফুপি ওকে ছোটবেলায় বলেছিল ততটুকু পড়াশুনো শিখতে, ততটুকু মার্শাল আর্ট বিদ্যা জানতে, যতটুকু জানলে ও অন্তত নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারবে। যাওয়ার পথে ওদের কাছে একটা লেটার আসে। সেই লেটারে লেখা ছিল চাং ফোর্টে নাকি আঘাত হানা হয়েছে এবং সেখানে অনেক বড় একটা ফাইট হচ্ছে। এবার আমাদের চাং ফোর্ট দেখানো হয়, যেখানে কিছু অ্যাসাসিন এসে আঘাত করেছিল। এই হলো চাং ফোর্টের লিডারের ছেলে, যার নাম হলো চাং নিং, যে আমাদের এই ড্রামার নায়ক। সে একাই ফাইট করছিল ওইসব লোকেদের সঙ্গে। ওই ফাইট করতে গিয়ে সে তার বাবাকে হারিয়ে ফেলে। সকালবেলা সে তার বাবার লাশটা নিয়ে যখন রাস্তার ধারে বসেছিল, তখনই এই পথ দিয়ে মূলত যাচ্ছিল যাও যাও এবং ওর বাবা। যাই হোক, ওরা সাথে সাথেই গাড়িটা থামিয়ে ফেলে, কারণ ওরা জানতে পেরেই এই পথ দিয়ে এসেছে। যাই হোক, এই অবস্থা দেখার পরে যখন যাও যাওয়ের বাবা দ্রুত দৌড়ে এদিকে আসতে থাকে, ঠিক তখনই অনেক বেশি হিংস্র হয়ে ওঠে চাংনিং। কারণ চাংনিং এখন অনেকটা অ্যাগ্রেসিভ মুডে আছে, যেহেতু কালকে সারা রাত ও অনেক ফাইট করেছে আর ও নিজের বাবাকেও হারিয়েছে। এজন্য ও এখন কাউকেই বিশ্বাস করতে পারছিল না, সবাইকেই ওর শত্রু মনে হচ্ছিল। তখনই ওর এই অ্যাগ্রেসিভ মুডটা দমন করার জন্য ওকে আটকে দেয় যাও যাও, এবং যাও যাও ওকে এক প্রকার শান্ত করে ফেলে। ঠিক তখনই পিছন থেকে লিডার চি আসে।
লিডার জি ওকে পিছন থেকে একটা গলায় আঘাত করে অজ্ঞান করে দেয়। এই সম্প্রদায়ে মূলত পড়াশোনার জন্য যেতে চাইছে কিন্তু চাও যাই হোক এই লোকটা বলে আমি খবর পেয়ে এখানে এসেছি। চাং পরিবারের সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। এদিকে এখন তো চাংনিং খুব অসুস্থ ছিল। চাংনিংকে চিকিৎসা করছিল চাও চাওয়ের মা, কারণ সে একজন হিলার। এদিকে লিডার চি এর হাতে একটা লেটার দেখতে পায়, যে লেটারটা ভিজে গিয়েছিল। ওখানে লেখা ছিল আমি তো মারা যাচ্ছি, আপনারা প্লিজ আমার ছেলেটাকে দেখে রাখবেন। লিডার চি এই লেটারটা পড়া মাত্রই বলে চাংনিংকে আমি নিজের সাথে করে আমার সম্প্রদায়ে নিয়ে যাব। ওখানে অনেক বড় ডক্টর আছে, সে নিশ্চয়ই চাংনিংকে সুস্থ করে ফেলবে। চাংনিংয়ের তখন একটু সময়ের জন্য জ্ঞান ফিরে আসে এবং সে একবার চোখ মেলে তাকায় যাও যাওয়ের দিকে। চাংনিংয়ের জ্ঞান ফেরার পরে ও নিজের বাবাকে দাহ করে, কিন্তু ওর মাথার ভিতরে শুধু একটাই দৃশ্য ঘুরছিল, যে বা যারা ওর বাবাকে মেরেছে সে বা তাদেরকে ওর শেষ করে দিবে, এবং এটাই ওর জীবনের একমাত্র প্রতিজ্ঞা। এর বাহিরে ও আর কোনো কিছুই ভাববে না। যাই হোক লিডার চি তখন ওকে নিয়ে চলে যায়, আর এদিককার ব্যাপারটা সামলানোর দায়িত্ব দিয়ে যায় যাও যাওয়ের বাবার হাতে। যাও যাওয়ের বাবা বাকি সবাইকে একে একে মাটি দেয়, আর তারপরে এখানকার যেসব ব্যাপার আছে সেগুলো সামলায়। কারণ চাংফোর্টে এই মুহূর্তে আর কোনো লিডার নেই, তাই এখানেই ওদের একটা মাস কাটিয়ে যেতে হয়। যদিও ওরা কিন্তু সিংশু শহরের দিকেই যাচ্ছিল, তো সেটা আর এই মুহূর্তে হয়ে ওঠে না। এখন যাও যাওকে ও ছোট ভাই জিজ্ঞেস করে বলে চাংনিংকে কি আমরা সুস্থ করে তুলবো? যাও যাও তখন বলে অবশ্যই। চাংনিং হলো চাং আঙ্কেলের ছেলে, যে অনেক ভালো একজন মানুষ ছিল, তাই ওকে আমরা সুস্থ করব। এরপরে একটা মাস কেটে যায়। 1 মাস পরে ফাইনালি ওরা চিংশু শহরের সামনে এসে পৌঁছায়, যে শহরটা মূলত ছিল একটা পাহাড়ের ভিতরে, এবং এই পাহাড়ের একদম উচ্চ চূড়াই চিংশু শহরের লোকজনরা বাস করত, যেখানে নাকি কোনো একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারতো না। এই শহরটাকে ঠিক এতটাই হেভিলি গার্ড দিয়ে রাখা হয়েছিল, এবং এখানে যেতে গেলে অনেক বড় বড় কিছু চেইন নিয়ে ধরে ধরে উপরের দিকে উঠতে হয়, আর তারপরে একটা বড় ব্রিজ অতিক্রম করে তারপরে চিংশু শহরের একদম ভিতরে প্রবেশ করতে হয়। তার মানে বুঝতেই পারছেন যে এই জায়গাটা কতটা শক্তিশালী গার্ড দিয়ে ঢেকে রাখা। ওরা আস্তে আস্তে ওই ভিতরে প্রবেশ করে। এখানে আসার পরেই একটা বাটারফ্লাই দেখে ওই ব্রিজের উপরেই থমকে গিয়েছিল যাও যাও, আর এই বাটারফ্লাইয়ের নাম ছিল পিস বাটারফ্লাই। এই বাটারফ্লাই ওর ফুপি খুব পছন্দ করত, ইভেন ওর ফুপি এই বাটারফ্লাইকে অ্যাট্রাক্ট করতে পারত। সেই ছোট্টবেলায় ও দেখেছে ওর ফুপি কত এই বাটারফ্লাই ধরেছে। এবার ও এই উড়ে যাওয়া বাটারফ্লাইটাকে ফলো করতে করতে পাহাড়ের আরও উঁচুতে উঠতে থাকে। এরপরে আমাদের লিডার চি এর মেয়েকে দেখানো হয়, যার নাম হলো লিং বো। এই মেয়েটি খুবই দাপুটে স্বভাবের ছিল, আর এখানে আমরা চাংনিংকেও দেখতে পাই। চাংনিংকে যেহেতু 1 মাস আগে এখানে নিয়ে আসা হয়েছে, সেজন্য চাংনিং এখন বেশ কিছুটা সুস্থ হয়েছে ঠিকই, তবে লিং বো ওকে বুলি করছিল। আর এটা এসে যাও যাও দেখতে পেয়ে বলে চাংনিংকে ওরা কেন এভাবে বুলি করছে, যদিও ওকে কিন্তু এখানে সুস্থতার জন্যই নিয়ে আসা হয়েছিল। লিংবো চাংনিংকে বলছিল তোমার দেহের রক্ত দিবে আমাকে। ও তখন বলে আমার দেহের রক্ত নিয়ে আপনি কি করবেন? লিংবো বলে খেলা করব, এজন্য দিবে। এবং ওর উপরে যখন অত্যাচার শুরু করে ঠিক তখনই ওর সোজা গিয়ে এক প্রকার যাও যাওয়ের শরীরের উপরেই পড়ে। যাও যাওয়ার সাথে সাথে ওর হাতের পালস চেক করে বুঝতে পারে যে এর শরীরের সমস্ত ক্ষত সেরে গিয়েছে, কিন্তু তারপরে এই ছেলেটা এখন এত উইক কেন? ও তখন ওকে বলে এরা তোমার উপরে বুলি কেন করছে? যাও যাওয়ের দিকে চাংনিং তখন একবার তাকায়। লিংবো তখন বলে তুমি কে? তখন যাও যাও বলে আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি, আমি কোনো মার্শাল আর্ট বিদ্যা জানি না, শুধু লেখাপড়া করতেই এসেছি। আমি আপনার রূপের প্রশংসা আগেই শুনেছি, আপনি দেখতে সত্যিই খুব সুন্দর। লিংবো তখন বলে ঠিক আছে মেই মেই, মেই মেই মানে হলো ছোট বোন, তুমি আমাদের বিজনেসের ভিতরে কথা বলো না, ওই চাংনিংকে আমার হাতে তুলে দাও। কিন্তু ও চাংনিংকে তুলে দিতে চায় না, কারণ চাংনিংয়ের উপরে ওরা অত্যাচার করছিল। যাও যাও ওদের সঙ্গে হেসে কথা বলার চেষ্টা করে, আর কোনো মতে এখান থেকে চাংনিংকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যদিও চাংনিংও কিন্তু অনেক কথাই বলছিল। ঠিক তখনই এখানে আমরা অন্য একটা ছেলেকে দেখতে পাই, যে হলো এখানকার 3rd ডিসাইপেল। সে মূলত ওদেরকে নিয়ে সোজা লিডারের কাছে আসে, লিডারকে জানায় যে লিংবো এভাবে চাংনিংয়ের উপর অত্যাচার করছিল। তখন লিংবো যে
মা সে বলে, আপনি কেন অন্যদের কথা বিশ্বাস করবেন? আমি তো লিংবোকে চিনি, লিংবো কখনোই কারোর উপর খারাপ ব্যবহার করতে পারে না। তাই চাংনিংকেই জিজ্ঞেস করা হলে চাংনিং বলে, হ্যাঁ লিংবো আমার সাথে কোনো কিছুই করেনি, সে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। এই শুনে অবাক হয়ে গিয়েছিল যাও যাও। যাই হোক লিডার চি তখন বলে, ঠিক আছে, তোমরা ছোট মানুষ, তোমরা সবাই এক জায়গায় হয়েছে, আগামীকাল থেকেই তোমরা দ্রুত পড়াশোনার চেষ্টা করবে। এদিকে চাংনিং বুঝতে পারে যে তাকে বাঁচানোর মতো সত্যিই কেউ নেই, কারণ সে একাই এই পৃথিবীতে বেঁচে আছে তার সম্প্রদায়ের লোক হিসাবে। তাই চাংনিং যাও যাওয়ের বাবা মাকে অনেক রেসপেক্ট করে, কারণ তার মনে হয়েছে এরাই পারে হয়তো তাকে বাঁচাতে, আর সেই জন্য ও এদের উপরে অনেকটা আশ্বস্ত হয়। এবার যাও যাওয়ের বাবা তখন বলে, সরি মা তখন বলে, লিডার চি, আমরা কিন্তু এখনো খুঁজে বের করতে পারিনি যে চাংফোর্টে সেদিন কারা আক্রমণ করেছিল, আমাদেরকে এবার সেদিকেও দৃষ্টিপাত করতে হবে। লিডার চি তখন বলে, অবশ্যই, ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব, এবং আমি অলরেডি লোকজন পাঠিয়ে দিয়েছি সেখানে সমস্ত কিছু খোঁজ খবর নেওয়ার জন্য, তোমরা একদম কোনো কিছু চিন্তা করবে না। এরপরে যাও যাওকে নিয়ে যাওয়া হয় তাকে যে কটেজে থাকতে দেওয়া হবে সেখানে। ঠিক তখনই আমরা ওখানে ফোর্থ ডিসাইপেল দেখতে পাই, যার নাম ফান জিশি। সেও কিন্তু ফান সম্প্রদায় থেকে এখানে পড়াশোনার জন্য এসেছে। সে দেখা করতে এসেছিল যাও যাওয়ের সঙ্গে বলে তাকে যে কটেজে থাকতে দেওয়া হবে সেই কটেজে আগে থেকে এসে দাঁড়িয়েছিল, আর এই কটেজেই মূলত থাকতে দেওয়া হবে যাও যাওকে। কি সুন্দর না কটেজটা, এর ভিতরে জায়গাটা আরও বেশি সুন্দর। যাই হোক এখানে ওদের নতুন কিছু মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। পরদিন সকালবেলা ওরা যথাসম্ভব দ্রুত করে চলে যায় পড়াশোনার ড্রেস পরে পড়াশোনা করতে, আর ওদেরকে তখনই মাস্টার জানায় যে সন্ধ্যা পর্যন্ত ওরা কোনো কিছুই খেতে পারবে না যতক্ষণ না ওদের সমস্ত মার্শাল আর্ট বিদ্যা প্র্যাকটিস করা শেষ হচ্ছে। জ্যাক এখানে যখন এসেছিল যাও যাও তখন লিংবো ওকে পিছন থেকে আক্রমণ করলে ও উল্টো লিংবোকে আক্রমণ করে। লিংবো তখন ওকে বলে, তুমি না বলেছিলে তুমি মার্শাল আর্ট বিদ্যা পারো না, তো তুমি এগুলো কিভাবে পারো? ও তখন বলে, নিজেকে প্রোটেক্ট করার জন্য যতটুকু বিদ্যার দরকার ততটুকু তো আমি পারি। লিংবোর সঙ্গে সবসময় একটা ছেলে থাকতো যার নাম ফান ছি, এবং এই ছেলেটা এখানকার সেকেন্ড ডিসাইপেল যে সবসময় লিংবোকে প্রোটেক্ট করতো। এদিকে যাও যাওয়ের চোখ সবসময় খুঁজে চলেছে চাংনিংকে। ও কোথাও চাংনিংকে দেখতে পায় না, দেখতে পাবে কি করে? চাংনিং তো এখনও তার ক্রোধে ডুবে আছে, এবং সে একটা স্প্রিং বাথে বসেছিল, কারণ তার শরীরের ভিতরে এখনও অনেক পয়জন রয়ে গিয়েছে। চাংনিংকে নিয়ে অনেক কথাই চিন্তা করছিল যাও যাও, যে চাংনিং সেদিন লিংবোর সামনে সত্যি সত্যি নিজে তো আঘাতপ্রাপ্ত হলো, তখন অনেক প্রতিবাদ করলো ঠিকই, কিন্তু পরে যখন লিডার চিয়ের সামনে ওকে ডাকা হলো তখন কেন অস্বীকার করলো? আমাকে জানতেই হবে এই চাংনিং আসলে ভিতরে ভিতরে কী করার চেষ্টা করছে। তাই ও চাংনিং যেখানে থাকে সেখানে গিয়ে আগে থেকেই দাঁড়িয়ে থাকে। চাংনিং এসে জিজ্ঞেস করে কি হয়েছে। ও তখন ওর দিকে একটা ওষুধ বাড়িয়ে দিয়ে বলে, আমার মা এই মেডিসিনটা তোমাকে দিতে বলেছে, তোমাকে আমি লাগিয়ে দেই? চাংনিং বলে, তার দরকার নেই। কিন্তু যাও যাও বলে, না অবশ্যই দরকার আছে, আমি এটা তোমার লাগিয়ে দেব। এটা বলে ও রুমের ভিতরে প্রবেশ করে আর ওর হাতে ওই মেডিসিনটা লাগাতে থাকে। আসলে ও মূলত চাংনিংয়ের রুমের ভিতরে ঢুকতে চাইছিল, এখানে চাংনিং কিভাবে থাকে সেসব দেখতে চাইছিল। ও জানতো যে চাংনিংয়ের নাকি অ্যাজমার প্রবলেম আছে ছোট্টবেলা থেকে, তাহলে ও কেন এখানে এরকম উলের পোশাক রেখেছে? এতে তো ওর অ্যাজমা আরও বেশি অ্যাটাক করবে। ও যখন কোনো কিছু জিজ্ঞেসই করতে যাবে চাংনিংকে, চাংনিং তখন বলে, আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে। ওই উলের পোশাকটা আমি এজন্য রেখেছি কারণ আমার অ্যাজমার প্রবলেম সেরে গিয়েছে সেই 10 বছর বয়সেই, হয়তো তোমরা সেটা জানো না। যাক, এটা শোনার পরে একটু হেসে ওঠে যাও যাও আর বলে, ঠিক আছে। ঠিক তখনই ওরা দেখতে পায় যে কেউ একটা এই রুমে প্রবেশ করেছে, আর ওরা যখন দুজনে এটা জানতে পারে ঠিক তখন সাথে সাথে ওরা অজ্ঞান হয়ে যায়। পরে ওদের যখন জ্ঞান ফেরে ওরা দেখে ওদেরকে কেউ একটা বেঁধে রেখেছে এবং বড় একটা বক্সের ভিতরে করে পাহাড় থেকে নিচে নামিয়ে দিচ্ছে। ওরা তখনই সিদ্ধান্ত নেয় যে বক্স ভেঙে ফেলবে। কোনো রকমে ওরা তো নিজেদের শক্তি দিয়ে বক্সটা ভেঙে ফেলে আর দুজনেই দুটো চেইন ধরে ঝুলতে থাকে। ঠিক তখনই একজন কালো কাপড় পরা অ্যাসাসিনকে আমরা দেখতে পাই। সেই লোকটি এসে তাদের উপরে আক্রমণ শুরু করে, কিন্তু এই আক্রমণে একটুও দমে যায়নি যাও যাও। যাও যাও শক্তিশালী হলেও চাংনিং সত্যি খুবই দুর্বল ছিল। চাংনিং তো ওই চেইনটা পর্যন্ত ভালো করে ধরে রাখতে পারছিল না বলে নিচে পড়েই যাচ্ছিল। তখন যাও যাও ওর হাতটা চেপে ধরে আর বলে, আমি কখনোই তোমাকে পড়তে দিব না, এবং চিৎকার করতে থাকে ও। ঠিক তখন উপরের থেকে ইয়োজি নামের একটা ছেলে সে এসে ওদের দিকে দড়ি ফেলে দেয় আর ওদের দুজনকেই উদ্ধার করে উপরে নিয়ে আসে।
ওর হাত অনেকখানি কেটে গিয়েছিল। ইউজি ওদের কাছে জিজ্ঞেস করে যে এরকমটা কেন হলো, তোমাদের কারা আক্রমণ করেছিল। যাও যাও বলে সেটা তো আমরাও জানি না, ইউজি হলো এখানকার থার্ড ডিসাইপেল। ইউজি বলে ঠিক আছে, এই ব্যাপারে আমি নিজে তদারকি করব। চাংনিং সেই সময় আবারও অজ্ঞান হয়ে যায়। তখন লিডার চি ওকে দেখতে আসে আর বলে এর শরীরের ভিতরে এখনো অনেক পয়জন রয়ে গিয়েছে এবং এর এই পয়জন ক্লিয়ার না হওয়া পর্যন্ত এ সুস্থ হবে না। পরদিন যখন চাংনিং এর জ্ঞান ফেরে তখন চাংনিংকে আর যাও যাওকে ডেকে পাঠায় লিডার চি এর স্ত্রী এবং এদের দুজনকে নিজের কটেজে ডাকা হয়েছিল। এই হলো লিডার চি এর স্ত্রী মানে লিংবো এর মা। লিংবো এর মা ওদের দুজনের জন্য দুটো আলাদা আলাদা সারপ্রাইজেরও ব্যবস্থা করেছিল। তো মির্চি একটা সারপ্রাইজ মূলত যাও যাওকে দেয়, কিন্তু সে চাংনিংকে কি সারপ্রাইজ দেবে বুঝতে পারে না। তাই চাংনিংকে বলে তুমি আমাদের ট্রেজার ভল্টে যাও, ওখানে অনেক রকমের ট্রেজার রাখা আছে, ওখান থেকে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে এসো। এরপরে ও ট্রেজার ভল্টে যায়, ওখান থেকে গিয়ে একটা লাল স্টোন ও নিয়ে আসে। এটা দেখে লিংবোর মা বলে তোমার আসলেই চয়েস আছে, তুমি সুন্দর একটা ট্রেজার পছন্দ করেছো। চাংনিং তখন বলে এটা সুন্দর নয়, এটা অনেক কার্যকরী একটা জিনিস এবং এটা আমি আপনাদের ট্রেজার ভল্ট থেকে নিয়েছি কারণ এটা আমার পরিবারের জিনিস, আপনারা এটা কক্ষিগত করে রেখেছিলেন। যাও যাও তখন জিজ্ঞেস করে এটা তোমার পরিবারের জিনিস। চাংনিং তখন বলে হ্যাঁ, এখান থেকে 3 বছর আগে মির্চি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, আমার বাবাকে ডেকে পাঠানো হয়েছিল। আমার বাবা এই ট্রেজার মানে এই পাথরটা দিয়েছিল তাকে নারিশ করার জন্য, আর এটা তাকে দ্বিতীয়বার বাঁচিয়ে তুলেছিল, কিন্তু সে এই পাথরটা আমাদেরকে আর ফেরত দেয়নি। এই কথা শোনার সাথে সাথে লিংবোর মা খুবই রেগে যায় আর চাংনিং এর উপর অনেক ক্ষিপ্ত হয়ে ওদেরকে এখান থেকে চলে যেতে বলে। পরে লিডার চি এর সঙ্গে গল্প করতে করতে একটা গাছের কাছে এসে দাঁড়িয়েছিল যাও যাও। লিডার চি তখন বলে এই গাছটা তোমার ফুপি লাগিয়েছিল, আমি একবার অনেক বেশি ইনজোর্ড হয়ে গিয়েছিলাম, তখন তোমার ফুপি আমাকে বাঁচিয়েছিল। সে সত্যি খুবই সুন্দর একজন মহিয়সী নারী ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য অতি কম বয়সেই আমরা তাকে হারিয়েছি যখন তার বয়স মাত্র 30 বছর ছিল। তোমার ফুপি আসলে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে নিজের জীবন দিয়ে চলে গেছে। যাও যাও যখন তার কটেজে আবার ফিরে আসে তখন ও দেখতে পায় সে যে পছন্দের জায়গাটায় দাঁড়িয়ে থাকতো সেখানে কিছু পিস বাটারফ্লাইকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে চাংনিংকেও জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। ও তখন বলে তোমার এই জায়গাটাতে আমাকে একটু কয়েকদিনের জন্য থাকতে দিবে, এই জায়গাটাতে থাকলে আমি আমার দেহের ভিতরে যত পয়জন আছে সেই পয়জনগুলোকে সারিয়ে তুলতে পারবো, কারণ এখানে স্প্রিং বাথ আছে, তাই মূলত ও এখানে থাকতে চাইছে। আসলে চাংনিং কিন্তু ভিতরে ভিতরে অনেক বেশি ধূর্ত, ও জানে এই পৃথিবীতে ও নিজের বলতে আর কেউ নেই, তাই ও যাও যাওকেই কাজে লাগাচ্ছে, কারণ যাও যাওকে সবাই অনেক আদর করে যত্ন করে। যাও যাও যেটা সহজে হাসিল করতে পারে চাংনিং চাইলেও সেটা সহজে হাসিল করতে পারবে না, তাই মূলত ও এখানে যাও যাওকে ইমপ্রেস করতে এসেছিল। ও যাও যাওকে বলে তুমি কি মাস্টার লেই এর কথা শুনেছ? মাস্টার লেই কিন্তু এই সম্প্রদায়েই এই পাহাড়ের এক কোনায় বসবাস করে। মাস্টার লেই তোমার পুপির অনেক কাছের একজন বন্ধু ছিল। মাস্টার লে এর অসীম ক্ষমতা আছে, সে মানুষের শরীরের সমস্ত পয়জন দূর করে দিতে পারে, আর এটা হলো সেই মাস্টার লেই। যে লোকটিও এখন পঙ্গু অবস্থায় আছে, সে একজন গ্রেট হিলার। যাই এর কাছে পরদিন চলে আসে যাও যাও তার সঙ্গে দেখা করতে। যাও যাও এখানে আরেকটা আবদার নিয়ে এসেছিল, তা হলো তার বন্ধু চাংনিংকে সুস্থ করে দিতে হবে। তো মাস্টার লেই বলে অবশ্যই, আমি কেন সুস্থ করব না, আমার যদি সাধ্যের ভিতরে থাকে তাহলে আমি অবশ্যই তাকে সুস্থ করব, তাকে এখানে নিয়ে এসো। এরপরে চাংনিংকে নিয়ে আসা হয়। মাস্টার লেই ইনস্ট্রাকশন দিচ্ছিল আর সেই অনুযায়ী যাও যাও কাজ করছিল। চাংনিং এর শরীরের ভিতরে এখনো অনেক বিষ আছে, তাই সেগুলোকে মুক্ত করতে বিশেষ বিশেষ অ্যাকুপয়েন্টে ওকে অ্যাকুপ্রেশার করতে হচ্ছিল, আর এটা করছিল যাও যাও। এটা করতে গিয়ে যাও যাও ফিল করে যে চাংনিং এর ভিতরে একটা গ্রেট হিডেন শক্তি আছে, যে শক্তিটা এখনো পর্যন্ত গোপন করে রাখা হয়েছে। এবার ওর ফিল হয় যে চাংনিং আসলে ছেলেটাকে উপর থেকে দুর্বল দেখতে হলেও ভিতরে এত শক্তি। ও পরে চাংনিংকে জিজ্ঞেস করলে চাংনিং বলে ছোটবেলা থেকেই আমি অনেক দুর্বল শরীরের অধিকারী ছিলাম, তাই আমার বাবা আমার শরীরের ভিতরে বিভিন্ন সময় শক্তি ভরে রাখতো, সেই সব শক্তিই বোধহয় আমার শরীরে তুমি দেখেছো, তুমি আমাকে বিশ্বাস করো না? যাও যাও তখন বলে না না, সেটা কেন হবে, ঠিক আছে চলো আমরা ফিরে যাই। এরপরে ওরা ফিরে আসে। চাংনিং সেই পুলের ভিতরে আবারও পা ডুবিয়ে বসে থাকে। কিছুক্ষণ পরে চাংনিং উঠে দাঁড়ায় আর বলে এই পুলে বিষ দেওয়া হয়েছে বলে ও অনেকটা অজ্ঞান মতো হয়ে পড়ে যায়। ঠিক তখনই ওকে বাঁচাতে ছুটে যায় যাও যাও। এবার ওর মুখের থেকে কাপড় সরে যায়, মানে এতদিন যে কাপড়টা ও মুখে দিয়ে রেখেছিল সেটা। সাথে সাথে যাও যাও ওর গলায় একটা ছুরি ধরে বলে
তোমার মুখে তো কোনো ক্ষতই নেই, তাহলে এতদিন কেন তুমি তোমার মুখ ঢেকে রেখেছিলে? তাছাড়া তুমি আঙ্কেল চাংয়ের মতো দেখতে নাও, তুমি তার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম এবং দেখতে একদম অন্যরকম সুন্দর। তুমি আসলে কে বলো তো? তুমি কি আসলেই চাংনিং? ও তখন বলে, অবশ্যই আমি চাংনিং, তুমি আমাকে বিশ্বাস করো না? ওর মুখ দেখে আসলেই মুগ্ধ হয়ে গিয়েছিল যাও যাও। এরপরে যাও যাও ওর জন্য মেডিসিন নিয়ে আসে। ওই মেডিসিনটা তিতা হওয়ায় ওর জন্য একটা স্মাইলি নিয়ে আসে, এটা অনেকটা চকলেটের মতো। এটা খেয়ে ও খুব খুশি হয় আর বলে যে এটা মানুষকে হাসায় আসলেই। এরপরে আমরা দেখতে পাই যে সেদিন রাত্রেবেলা, যেহেতু এখন থেকে চাংনিং এখানে থাকে, ও একটা রুমের ভিতরে হুটোপাটা শুরু করে দিয়েছিল। যাও যাও ওর কাছে গিয়ে বলে, কি হয়েছে, এরকম কেন করছো? ও তখন যাও যাওয়ের গলা টিপে বলে যে তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, আমিও তোমাকে মেরে ফেলবো, আমি এই পরিবারের সবাইকে মেরে ফেলবো। মানে ও একদম পুরো ম্যাড হয়ে গিয়েছিল। তখন এই পাশ দিয়ে দুটো লোক যাচ্ছিল, সেই দুটো লোক আড়াল থেকে দেখতে পায় যে একজন ছেলে আর একজন মেয়েকে দেখা যাচ্ছে। যাও যাও আবার বেডের উপরে পড়ে গিয়েছিল এবং কিছুক্ষণ পরে চাংনিংও ওই বেডের উপরেই পড়ে যায়, কারণ যাও যাওকে বাঁচাতে পিছন থেকে তারই গার্ড চাংনিংয়ের মাথায় জোরে একটা আঘাত করেছিল। আর এই ঘটনা আবার চারিদিকে ছড়িয়েও পড়েছে যে একই সঙ্গে যাও যাও একটা ছেলের সঙ্গে এখানে থাকছে। পরদিন যখন চাংনিং এর জ্ঞান ফেরে, চাংনিং ওকে জিজ্ঞেস করে, আমি কি গতকাল রাতে উল্টোপাল্টা কিছু করেছিলাম? ও তখন বলে, না তুমি কোনো উল্টোপাল্টা করনি, চলো তোমাকে কিছু মুভমেন্ট শিখিয়ে দিই যাতে অন্তত তুমি নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারো। ঠিক তখনই এখানে চলে আসে লিংবো। লিংবো বলে, বাহ, এখানে দেখছি দুইজন খুব সুন্দর সুখে শান্তিতে বসবাস করছে। চাংনিং এর রূপ দেখে মুগ্ধ হয়ে তারপরেও বলে, দেখতে মোটামুটি, যাই হোক, তোমাদেরকে নিয়ে যে বাজে বাজে কথা রটে যাচ্ছে তা কি তোমরা জানো? এবং তোমরা দেখছি খুব ভালোভাবে এখানে আবার একই সঙ্গে ফাইটও করছো। তখন যাও যাও বলে, আমাদেরকে নিয়ে যদি কিছু রটে যায় তাতে তোমার কি? আমরা নিজেরা তো জানি আমরা কি করেছি আর কি করছি না, আর তাই আমি এসব তোয়াক্কা করি না। তোমার যদি এসব তোয়াক্কা করতে হয় তাহলে তুমিই গিয়ে এসব সামলাও, আমার এসব সামলানোর কোনো প্রয়োজন নেই। এই শুনে লিংবর রেগে চলে যায়। যাক, এরপরে যাও যাওকে চাংনিং বলে, তুমি কি এখানকার লাইব্রেরি সম্পর্কে জানো? তুমি কি জানতে চাও না ওই লিংব কেন আমার প্রতি এত ক্ষিপ্ত, কেন সবসময় আমাকে এভাবে বুলি করে? আসলে তার দাদু ছিল অনেক শয়তান একটি লোক এবং তার দাদুই কিন্তু তোমার ফুপির মৃত্যুর জন্য দায়ী। যাও যাও তখন বলে, তুমি এসব কী সব বলছো? তার দাদু কিভাবে আমার ফুপির মৃত্যুর জন্য দায়ী হতে পারে? তাছাড়া সেই লোকটিও তো মরে গিয়েছে। চাংনিং তখন বলে, যদি বিশ্বাস না হয় আজকে রাত্রেই তুমি লাইব্রেরিতে যাবে আর ওর দাদুকে নিয়ে যে পাতাটা লেখা আছে সেই বইটা খুঁজে বের করার চেষ্টা করবে। সেখান থেকেই তুমি জানতে পারবে যে কেন তোমার ফুপির মৃত্যুর জন্য ওর দাদু দায়ী। তো সেদিন রাত্রেবেলা যাও যাও সোজা সেই লাইব্রেরির ভিতরে চলে আসে এবং লাইব্রেরিটা খুলে ওর ভিতরে প্রবেশ করে দেখে যে সেখানে অনেক অনেক লোকজনের তো অনেক অনেক বইপত্র রাখা ছিল। তার মানে এই সম্প্রদায়ে যারা যারা রাজা হয়েছে সেই পরপর রাজাদের বিভিন্ন লিস্ট করা ছিল এবং তাদের সম্পর্কে সমস্ত কিছু একটা বইয়ে রাখা ছিল। তবে এখানে লিং বইয়ের দাদু অর্থাৎ মিস্টার ইয়ান সম্পর্কে কোনো বই রাখা ছিল না এবং ওই ঘরটা সম্পূর্ণ ফাঁকা ফেলানো ছিল। ঠিক তখনই পিছন থেকে এখানে এসে চাংনিং উপস্থিত হয় আর চাংনিং বলে, এখানে কিন্তু অলরেডি সাড়া পড়ে গিয়েছে যে কেউ একটা লাইব্রেরিতে ঢুকেছে, তাই এখনই আমাদেরকে এখান থেকে পালাতে হবে। যাও যাও বলে, তাহলে তুমি এখানে এসে দাঁড়িয়ে করছোটা কি, চলো পালিয়ে যাই। এটা বলে ওরা দুজনেই ওখান থেকে পালিয়ে আসে, কিন্তু ওরা কিছুই খুঁজে নিয়ে আসতে পারে না। এবার চাংনিংকে যাও যাও বলে, তুমি আগেই লাইব্রেরি খুঁজেছো এবং তুমি জানতে যে সেখানে কোনো বই নেই, তারপরেও তুমি আমাকে পাঠালে, কিন্তু কেন? তুমি আসলে কি করতে চাও? যদি তুমি সত্যি সত্যি মনে মনে কোনো ষড়যন্ত্র করতে চাও তাহলে আগামীকালই এখান থেকে চলে যাবে, আমি আর তোমার সঙ্গে কোনো রকমের কাজ করতে চাই না। এটা বলে যাও যাও এক প্রকার রেগে এখান থেকে চলে যায়, কিন্তু ওর শুয়ে শুয়ে ভাবতে থাকে যে আসলেই ওর ফুপি যখন মারা গিয়েছিল তখন ওর ফুপি ভিতরে ভিতরে অনেক যন্ত্রণা সহ্য করত। ওর ফুপি বিশেষ কোনো একটা বিদ্যা প্র্যাকটিস করেছিল, ব্যাকফায়ার জীবনের শেষ দিন পর্যন্ত তার ফুপি পেয়ে গিয়েছে। তাহলে কি তার ফুপি কোনো নিষিদ্ধ বিদ্যা প্র্যাকটিস করেছিল? কিন্তু সেটা কি? আর আমি যখন ওই বইটা খুঁজতে গেলাম ওখানে কোনো বই কেন থাকলো না? তাহলে কি এসবের সাথে আসলেই ইন পরিবার জড়িত? আমাকে খুঁজতে হবে। তাই ও পরদিন লেয়ের সঙ্গে দেখা করতে যায় আর গিয়ে ওনাকে জিজ্ঞেস করে, আপনি কি কোনো নিষিদ্ধ বিদ্যা সম্পর্কে জানেন যেটা আমার ফুপি প্র্যাকটিস করেছিল? লেই তখন বলে, তুমি এসব কথা আমার সামনে আর কখনোই তুলবে না আর এসব নিয়ে নিজেও ভাববে না। যেটা পাস্ট সেটা পাস্ট এবং যেটা অতীতে ঘটে গিয়েছে সেটা অতীতেই থাকতে দাও, তা নিয়ে তুমি আর কিছু খুঁড়ো না। যা যা বুঝতে পারে যে লেয়ের কাছে শুনে আসলে কোনো কিছু লাভ নেই, তাই ও আবারও চাংনিং এর কাছে ফেরত আসে আর চাংনিংকে বলে, তুমি কি বলতে পারো সেই বইটা অন্য কোথাও থাকতে পারে কিনা? চাংনিং তখন বলে, আমি এখানকার সমস্ত ম্যাপ অলরেডি ঘেটে দেখেছি, এখন একটাই প্যালেস বাকি আছে, সেটা হলো ডাক্স প্যালেস, সেখানে বইটা থাকতে পারে।
ওয়াটার ওয়েতে, মানে পানির নিচে। যাও যাও তখন বলে, তাহলে আমাদেরকে সেই পানির নিচেই তল্লাশি করতে হবে, কিন্তু সেটা কিভাবে? এর পরদিনই আমরা দেখতে পাই যে এই চিংসি শহরে অনেক বড় একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আর এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। যাও যাও নিজে এর অনেকগুলো দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। সেদিন রাত্রেবেলা শহরটা অনেক জমজমাট হয়ে ওঠে। সবাই ফানুস ওড়ায়, ফানুসে দারুণ দারুণ কথা লেখে, যেখানে যাও যাও লিখেছিল জেনারেশন টু জেনারেশন। যাই হোক, যখন এগুলো উড়ছিল তখন কিছু ফানুস হুট করে আগুন ধরে যায় এবং সেই ফানুসগুলো নিচে নামতে শুরু করে। আসলে ওই ফানুসগুলোতে বিভিন্ন মদ ছিল, মানে যেটা ডেমন সম্প্রদায়ের কাজ বলে অনেকেই মনে করে। আর সেই মদগুলো এসে আক্রমণ করে চাংনিংকে। এই যে মথের ব্যাপারটা হয়তো অনেকেই বুঝে থাকবেন না। এই মদকে চাইনিজ হিস্টোরিক্যালে অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে দেখা হয়। এই মদ হচ্ছে খারাপ কোনো কিছুর সংকেত। মূলত মানুষকে পাগল করে দিতে এই মথের কামড়ই যথেষ্ট। যেমন কাউকে যদি একসাথে অনেকগুলো ভ্রমর কামড় দেয় বা অনেকগুলো মৌমাছি কামড়ে দেয়, তাহলে কিন্তু তার শরীরে বিষ প্রবেশ করে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চাংনিং এর সাথেও ঠিক এরকমটা হয়েছিল। চাংনিং একদম ম্যাড হয়ে গিয়েছিল এবং সে লিংবোকে টার্গেট করে আর লিংবোকে তাড়াতে থাকে। লেই বুঝতে পারে যে চাংনিং এটা ইচ্ছে করে করছে। যাই হোক, চাংনিং লিংবোকে তাড়িয়ে নিয়ে যায় আর বলে, তুমি আমার বাবাকে হত্যা করেছো বলে ওকে মারার চেষ্টা করতে থাকে। লিংবো তখন প্রচন্ড ভয় পেয়ে যায় যে ওকে বোধহয় চাংনিং আজকে মেরেই ফেলবে। তখন যাও যাও ওখানে চাংনিংকে সামলাতে গিয়ে পুকুরের ভিতরে পড়ে যায়। কিন্তু যখন চাংনিং সোজা লিংবোকে মারতেই যাচ্ছিল, তখন যাও যাও উঠে ওর হাতে যে ছুরিটা ছিল সেটা সোজা চাংনিং এর বুকে বিঁধে দেয়। লিংবো তখন একটু শান্তি ফিরে পায় যে না, ও অবশ্য মারা গেল না। যাই হোক, এরপরে যাও যাও ওর হাত ধরে টেনে এখান থেকে নিয়ে যাচ্ছিল আর বলছিল অনেক হয়েছে। ঠিক তখনই এখানে লিংবোর মা এবং আরো অনেক লোক এসে হাজির হয়ে যায় এবং লিংবোর মায়ের যে গার্ড ছিল সেই গার্ড আবার যাও যাওকে সার্চ করে, কারণ যাও যাও এখানকার একটা পুলে পড়ে গিয়েছিল আর সেই পুলের ভিতরেই কিন্তু মূলত সেই বইটা রাখা আছে, যে বইটা এরা খুঁজে বেড়াচ্ছে। যাও যাওকে সার্চ করে যখন কিছুই এরা পায় না, তখন চাংনিংকে সার্চ করতে যাচ্ছিল। ঠিক তখনই অন্য একটা মেয়ে এই পুলের ভিতরে পড়ে যায়, যে মেয়েটা এদের সম্প্রদায়েরই মেয়ে। তাকে আবার বাঁচায় উজি। আর এর সাথে সাথে ঘটনা এদিক ওদিক হয়ে যায় এবং এখান থেকে যাও যাও চাংনিংকে নিয়ে চলে আসে। যদিও চাংনিংকে ওরা নিয়ে আসতে দিচ্ছিল না, কিন্তু তারপরেও নিয়ে আসে। যখন যাও যাও ফিরে আসে তখন সেই মেয়েটির সঙ্গেও দেখা করে, যে মেয়েটি পরে পানিতে পড়ে গিয়েছিল। মেয়েটি ইচ্ছা করেই পানিতে পড়ে গিয়েছিল যাতে যাও যাও আর চাংনিং বেঁচে যায় এবং ওদেরকে বেশি একটা তল্লাশি করা না হয়। ওই মেয়েটি ওদেরকে বাঁচালো। যাক, এরপর আমরা চাংনিং এর কাছে সেই বইটা দেখতে পাই। যাও যাও বলে, ফাইনালি আমরা সাকসেসফুল হয়েছি, মানে এরা কিন্তু একজোট হয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। যাও যাওয়ের একটাই কথা, তা হলো চাংনিং এর যা টার্গেট থাকুক না থাকুক, ওরা দুজনে একসঙ্গে কাজ করবে এবং একে অপরের কোনো ক্ষতি করবে না, একে অন্যের সাহায্য করবে। এদিকে চাংনিং তো যেহেতু ইনজুর্ড হয়ে গিয়েছিল, যাও যাও ওকে সরি বলে। এরপরে ওকে একটা ড্রেসিংও করে দেয় আর তারপরে ওই বইটা খুলে পড়তে থাকে। এই বইয়ে অনেক মার্শাল আর্টের কথা লেখা ছিল, তবে সেই নিষিদ্ধ মার্শাল আর্টের কথাটাও এখানে লেখা ছিল এবং কিভাবে ওই বিদ্যা প্র্যাকটিস করতে হয় সেটাও লেখা ছিল। চাংনিং এই মার্শাল আর্টটা একটু বেশি করে দেখছিল। ওরা যে মোমবাতির আলো এটা দেখছিল, মোমবাতিটি প্রায় ফুরিয়েই এসেছিল। যাও যাও আরেকটা নতুন মোমবাতি আনতে যায়, এর ভিতরে চাংনিং ওই লেখাটা বেশি করে পড়ে ফেলে। আর এদিকে আমরা লিংবোর মাকে দেখতে পাই। লিংবোর মা সেই যে বইটা হারিয়ে গিয়েছে এটা কিন্তু জানতে পেরে গিয়েছে। উজিকে বলছিল এই বইটা নিশ্চয়ই যাও যাও আর চাংনিংয়ে এখান থেকে নিয়ে গিয়েছে। তাদের সাহস কি করে হলো আমার বাবার বইয়ে হাত দেওয়ার? আসলে যে মিস্টার ইন এই সম্প্রদায়ের রাজা ছিল, ওই মিস্টার ইন কিন্তু লিংবোর দাদু নয়, নানু, তার মানে তার মায়ের বাবা। এজন্য তার মায়ের বাবার সেই বইটা তার মায়ের কাছেই তোলা ছিল। আর এখানে যে ছেলেটাকে মানে ইউজুকে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো তার মায়ের ভাইপো। আর এই মামাতো ভাইয়ের সঙ্গেই মূলত বিয়ে ঠিক হয়েছে লিংবোর। তবে উজি ছেলেটা আবার অনেক ভালো। ও তখন লিংবোর মাকে বলে, আন্টি এবার আমাদের ব্যাপারটা কিন্তু আঙ্কেলকে জানাতেই হবে, সে জানতে পারলে খুবই রেগে যাবে। এর দিকে আমরা যাও যাওয়া চাংনিংকে দেখতে পাই। ওরা সারাদিন ধরে সেই মার্শাল আর্টের বইটা পড়তো। ওই বইতে এটাও লেখা ছিল যে কেউ যদি এই মার্শাল আর্ট বিদ্যাটা প্র্যাকটিস করে তাহলে তার জীবনে অনেক বড় একটা মূল্য চোকাতে হবে, কারণ এই মার্শাল আর্ট বিদ্যা প্র্যাকটিস করলে সেই মানুষ বেশি দিন বাঁচতে পারবে না। এদিকে আমরা সেই লিডার চিকে দেখতে পাই। লিডার চি যখন বইটা হাতে পায় এদের দুজনের উপরেই খুব রেগে যায়। যাও যাও তখন জিজ্ঞেস করে, আপনি কি জানতেন না যে আমার আন্টি এই বিদ্যা প্র্যাকটিস করছে?
তখন লিডার চি বলে, আমি যদি সত্যিই জানতাম এরকম কোনো বিদ্যা পৃথিবীতে আছে এবং তোমার আন্টি এটা প্র্যাকটিস করছে, তাহলে কখনোই আমি তাকে এটা প্র্যাকটিস করতে দিতাম না। তাই আজকেই এই বইটা আমি নষ্ট করে ফেলছি বলে ওখানেই বইটা নষ্ট করে দেয়। এরপরে আমরা উজিকে দেখতে পাই। উজি এসেছিল চাংনিং এর কাছে। চাংনিংকে বলে, অনেকদিন হলো তুমি যাও যাওয়ের এই কটেজে থাকছো, আঙ্কেল বলে দিয়েছে যে তুমি এখন থেকে এখানে আর থাকতে পারবে না। ঠিক তখন লিংবো এখানে আসে আর উজিকে বলে যে তুমি এই ছেলেটিকে এক্ষুনি মেরে ফেলো, সে আমাকে সেদিন রাত্রেবেলা মারতেই যাচ্ছিল। যাও যাও তখন বলে, সে তোমাকে মারতে যাচ্ছিল কারণ সে ম্যাড হয়ে গিয়েছিল, না হলে তার তো মারার কোনো দরকারই ছিল না। তখন লিংবোকে উজি টানতে টানতে সোজা নিয়ে আসে আর বলে, তুমি যাও যাওয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তুমি জানো না যে সে তোমার সঙ্গে কখনো অন্যায় করে না এবং সে সত্যি খুবই বুদ্ধিমতী একটা মেয়ে, তাই তুমিও তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। লিংবো তখন প্রচণ্ড রেগে যায়। এদিকে আমরা চাংনিংকে দেখতে পাই। চাংনিং সেই নিষিদ্ধ বিদ্যা যেহেতু পড়ে নিয়েছিল তাই ওটা প্র্যাকটিসও শুরু করে দিয়েছিল। যাও যাও তখন ওকে আটকে দিয়ে বলে, এই বিদ্যা কেন প্র্যাকটিস করছো? চাংনিং বলে, আমার জীবনের একটাই লক্ষ্য, যে বা যারা আমার পরিবারের সবাইকে হত্যা করেছে তাদেরকে মেরে ফেলা। যাও যাও বলে, না, তারপরেও তুমি এই বিদ্যা কখনোই প্র্যাকটিস করবে না। তুমি জানো না এই বিদ্যা যে প্র্যাকটিস করে তার জীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে। আমি আমার ফুপিকে নিজের চোখে দেখেছি। আমি তখন ছোট ছিলাম, কিন্তু তাও সমস্ত কিছু আমার স্পষ্ট মনে আছে। আমার ফুপিও এই সম্প্রদায়ের মানুষকে বাঁচাতে গিয়েই এটা করেছিল, কিন্তু তুমি এই প্রতিশোধের নেশায় মত্ত হয়ে নিজের এত বড় সর্বনাশ করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, যে কোনো মুহূর্তে আমি তোমার পাশে আছি, আমি তোমাকে প্রোটেক্ট করব। তারপরেও তুমি আমাকে কথা দাও চাংনিং যে এরকম একটা বিদ্যা তুমি প্র্যাকটিস করবে না। চাংনিং তখন শান্ত হয় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটা প্র্যাকটিস করছি না। এরপরে ওরা দুজনেই সুন্দর করে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। মনে মনে চাংনিং এর কিন্তু যাও যাওকে পছন্দ হয়ে গিয়েছে। সে বোধহয় যাও যাওয়ের প্রেমেই পড়তে শুরু করলো। এদিকে আমরা লিংবর বাবা মাকে দেখতে পাই। লিংবর মা এসে লিংবর বাবাকে বলছিল যে তুমি ওই বইটা কেন নষ্ট করে দিলে? আজকে যাও যাও আর চাংনিং এর জন্য ওই বইটা নষ্ট করতে হলো। ঠিক আছে, তুমি যদি ওই ছেলে মেয়েদের উপরে কোনো প্রতিশোধ না নাও তা আমি নিজে নেব। তখন লিডার চি বলে, তুমি জানো না তোমার বাবা কত বড় অন্যায় করেছে এরকম একটা বিদ্যা রেখে আবার তুমি কথা বলতে এসেছো? তখন লিংবর মা রেগে চলে যায়। পরদিন আমরা চাংনিংকে দেখতে পাই। চাংনিং সুন্দর কিছু অন্টন বানিয়ে খাওয়ানোর জন্য যাও যাওয়ের কাছে নিয়ে এসেছিল। যাও যাও এই অন্টনটা খেয়েই বলে, এই অন্টন বানানো তুমি কোথায় শিখলে? আমার ফুপি ঠিক এরকম স্বাদেরই অন্টন বানাতো। ফুপি মারা যাওয়ার পরে কতবার আমি মনে করেছি যদি কোথাও এই স্বাদের অন্টন খেতে পারতাম। ফাইনালি তোমার কাছে পেলাম। চাংনিং তখন বলে, আমাদের হাতে অনেক সময় আছে, আমি তোমাকে মাঝে মাঝে রেঁধে খাওয়াবো। ঠিক তখন দুইজন গার্ড এখানে আসে আর চাংনিংকে বলে, এই মুহূর্তে লিডার চি তোমাকে ডেকে পাঠিয়েছে, তাই এক্ষুনি আমাদের সাথে চলো। চাংনিং বুঝতে পারে না লিডার চি কেন ডাকলো। যাই হোক, ও যখন যায় তখন গিয়ে দেখতে পায় যে এখানে একটা লোককে ডেকে আনা হয়েছে যার নাম জিয়াং। সেই জিয়াং নাকি দাবি করছে সেই মিস্টার চাং এর আসল ছেলে এবং ওর নামই নাকি চাংনিং। যাই হোক, এখানে যে লোকটি এইসব বিষয় ইনভেস্টিগেট করছিল সেই লোকটি এবার বলতে শুরু করে। সেই লোকটি বলে, মিস্টার চাং এর মৃত্যুর পর আমরা তার গ্রেভ অর্থাৎ তার কবর অনেক সার্চ করেছি, তাছাড়া তার ব্যাকগ্রাউন্ড সার্চ করেছি। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে চাং পরিবারে একটা দেওয়ান কাজ করত যার নাম হলো জিয়াং। সেই জিয়াং নাকি অনেক বছর আগে ছোট্ট একটা বাচ্চা ছেলেকে হাতে করে একটা গ্রামে নিয়ে গিয়েছিল, আর সেই ছেলেটিই হলো এই ছেলে। বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি যে এই ছেলেটি মূলত চাংনিং, যাকে অনেক ছোট্টবেলায় ওই দেওয়ান নিয়ে গিয়েছিল এবং তাকে মানুষ করেছিল। এরপরে এই জিয়াং আবার অনেক কিছু প্রমাণ দিতে থাকে যে তার হাতে এরকম কাটা দাগ আছে, এখানে যৌতুক আছে, তার বাবা ছোটবেলায় এই করেছিল সেই করেছিল। চাংনিংও বলতে থাকে। সো এইভাবে তো প্রমাণ হয় না যে কে আসল চাংনিং। তখনই এখানে একজন হিলারকে ডেকে পাঠানো হয়। ওই হিলার বলে, ঠিক আছে, আমি তোমাদের দুজনের হাতি পরীক্ষা করে বলে দিব যে কে আসল চাংমিং, কারণ যে চাং ফ্যামিলির ছেলে তার হাতে চাং ফ্যামিলির রক্ত বইবে। তবে এই পরীক্ষাটা ছিল অনেক কঠিন একটা পরীক্ষা। এই পরীক্ষায় এমনকি ওরা মারা পর্যন্ত যেতে পারে, তাই এই পরীক্ষাটা কেউ একটা করতে দিতে চায়নি, কিন্তু এই মুহূর্তে এই পরীক্ষাটা করতেই হবে। ওই হিলার তখন ওদের দুজনের হাতই পরীক্ষা করছিল। ঠিক তখনই দেখা যায় যে এখানে জিয়াং তো অজ্ঞান হয়ে পড়ে যায় আর চাংনিংও অনেক বেশি অসুস্থ হয়ে যায়। লেই তখন থামতে বলে এদের উপরে ওই পরীক্ষা চালিও না, তাহলে দুজনেই হয়তো মারা যাবে। তখন লিডার চি বলে, ঠিক আছে, আজকের মতো এখানেই স্থগিত করা হোক, আগামীকালকে এদের দুজনকে নিয়ে আবারও সামনে আসো আর তারপরে সমস্ত কিছু প্রমাণ করা হবে। তো এদিকে জিয়াংকে নিয়ে যাওয়া হয়েছিল লে এর কাছে।
তখন চাংনিং লেইকে জিজ্ঞেস করে, আপনি জানতে চান না যে আসলেই আমি কি, আসলেই আমি চাংনিং কিনা? লেই তখন বলে, এসব জেনে আমি কি করব? যদি তুমি আসলে চাংনিং হও আর না হও সেটাতে আমার কি ফায়দা? তুমি অসুস্থ হয়ে আমার কাছে এসেছিলে, আমি তোমাকে চিকিৎসা দিয়েছি, এর বাইরে আমি কিছু জানতে চাই না। তবে তোমাকে একটা কথা বলে দিতে চাই, যেহেতু জিয়াং এখানে এসে উপস্থিত হয়েছে এবং সে দাবি করছে সে চাংনিং, তাই তুমি চাংনিং হও না হও তোমার উপরে একটা বড়সড় আঘাত যে আসবে সেটা কিন্তু তুমি ঠিকই আন্দাজ করতে পেরেছো। তাই আমার মনে হয় যে আজকে রাত্রেই তোমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এদিকে যাও যাও চাংনিং এর জন্য অনেক ওয়েট করে যখন ওকে না পায়, তাই লেয়ার রুমে খুঁজতে আসে। তখনই ও বুঝতে পারে যে চাংনিং এখান থেকে পালিয়েছে। চাংনিং আসলে এখানকার সবাইকে অজ্ঞান করে দিয়ে তারপরে ওই যে বাঁশের সাঁকোটার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে। এখানে কিছু গার্ড এটা টের পায়, আর যাও যাও এটা টের পেয়েছিল। যাও যাও ভয় পেয়ে যায়, না জানি চাংনিং নিচে পড়ে মারা যায়। যাও যাও যে হুইপ্লাসটা সবসময় ইউজ করতো সেটা দিয়ে চাংনিংকে আটকে দেয়। চাংনিং একটা বড় বাজ পাখির মাথায় উঠেছিল। চাংনিং টেনে যাও যাওকে নিজের কাছে নিয়ে নেয় এবং ওরা এখান থেকে পালিয়ে যায়। তবে সবাই অলরেডি জানতে পেরে গিয়েছিল যে চাংনিং পালিয়ে যাচ্ছে, কিন্তু ওদের দুজনকে ধরা যায় না। ওরা দুজনে একটা টেম্পলে এসে পড়ে। এই টেম্পলে আসার পরে যাও যাও চাংনিংকে বলে, তুমি কি বোকা? তুমি যদি আসল চাংনিং নাও হও, তুমি যে এখন পালিয়ে এলে এতেই তো প্রমাণ হয়ে গেল যে তুমি আসল চাংনিং নও। আর তুমি কোথায় পালাবে? তোমাকে তো ওরা খুঁজে বের করবেই। চাংনিং তখন বলে, কিন্তু ওখানে থাকলেও আমি তো বাঁচতাম না, তার চেয়ে বরং এটা ভালো নয় কি অল্প একটু সময় বেশি করে বাঁচি? ঠিক তখনই ওদেরকে কিছু লোকজন এসে আক্রমণ করে। যাও যাও তখন বলে, আমরা আসলে কোনো বিপজ্জনক লোক নই, আমরা এসেছি চিংসু ফোর্ট থেকে। ওদের দুজনকে নিয়ে এই টেম্পলের যে প্রধান তার কাছে নিয়ে আসা হয়। এই টেম্পলের প্রধানের নাম হলো চি ইয়নফেং। তো এই ইয়নফেংকে দেখে খুবই ক্ষেপে গিয়েছিল চাংনিং। তো চাংনিংয়ের এরকম ক্ষেপে যাওয়ার কারণ কি? এমনকি সে ওই ইয়নফেংয়ের উপর অত্যাচারও শুরু করে দিয়েছে। ততক্ষণে চিংসি শহরের সমস্ত লোকেরা এখানে পৌঁছে গিয়েছে। চিংসি শহরের লোক এসে চাংনিংকে বলে, তুমি ইয়নফেংকে কেন মারতে গিয়েছো? একে তো নিজে পালাচ্ছ, তাতে আবার এখন ইয়নফেংকে মারছো। ও তখন বলে, যেদিন রাত্রে আমাদের পরিবার অ্যাটাক করা হয়েছিল, আমার বাবা একটি লোকের সঙ্গে অনেকক্ষণ ধরে লড়াই করেছিল। সেই লোকের গায়ের গন্ধ আমার এখনও মনে আছে। সেই লোকের গায়ের গন্ধ একদম আপনার গায়ের গন্ধের মতো। তার মানে সেদিন রাত্রে আপনি গিয়েছিলেন যে আমার বাবার সঙ্গে লড়াই করেছিল, আপনি আমার বাবাকে মেরেছেন। তাছাড়া যেসব অ্যাসাসিনকে পাঠানো হয়েছিল সেই সব অ্যাসাসিন তাহলে আপনিই পাঠিয়েছেন। চি ইউফেং গাছ থেকে পড়ে আর বলে, এসব কি উল্টোপাল্টা কথা বলছো? ঠিক আছে, আমিও চিংসু শহরে যাব, দেখি ওখানে গেলেই সমস্তটা ক্লিয়ার হবে। পরের দিন সকালবেলা আবারও সেই জিয়াংকে এবং চাংনিংকে এক জায়গায় নিয়ে আসা হয়। এখনও তো প্রমাণ করা বাকি আছে যে কে আসল চাংনিং। জিয়াং তখন বলে, আসলে আমি আসল চাংনিং নই, আসল চাংনিং তো চাংনিং যে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে চাংনিংয়ের সঙ্গে জিয়াং সেদিন রাত্রে লুকিয়ে দেখা করতে এসেছিল। চাংনিং তখন ওকে দেখায় একটা টোকেন। ওই টোকেনটা দেখিয়ে বলে, তোমার নিশ্চয়ই এটার কথা মনে আছে, এটা আমাদের বাবার টোকেন। এবার জিয়াং তখন ওর সঙ্গে আর খারাপ কথা বলতে পারে না। চাংনিং বলে, তোমাকে যা যা বলছি তুমি সেই অনুযায়ী কাজ করবে, আর তুমি এখান থেকে অতি দ্রুত চলে যাবে। অর্থাৎ চাংনিং কিন্তু একে বশীভূত করে ফেলেছিল, আর সেই ওর বলা কথা অনুযায়ী জিয়াং এখন কথা বলছে। জিয়াং বলে, ছোটবেলায় আসলে আমার বাবার দুইটা বিয়ে ছিল। চাংনিংয়ের যখন জন্ম হয়েছিল একই সঙ্গে আমারও জন্ম হয়েছিল। আমার মা ছিল একজন পরিচারিকা মাত্র, মানে একটা কাজের লোক। তাই আমার বাবার লজ্জা হতো যে এই সন্তানকে সে কিভাবে মানুষ করবে। তাই আমাদের বাড়ির যে দেওয়ান ছিল তার কাছে দিয়ে আমাকে একটা গ্রামে পাঠিয়ে দিয়েছিল। সেই গ্রামেই আমি বড় হয়েছি, তাই দেখতে আমি অনেকটা আমার বাবার মতোই। তবে আমরা দুজনেই চাং পরিবারেরই ছেলে, তাই আপনি প্লিজ আমাদের উপর ক্ষিপ্ত হবেন না। তো এটা প্রমাণ হওয়ার পরে লিডার চি তো আর কোনো কিছু বলতে পারে না। যাই হোক, এখান থেকে জিয়াং চলে যায়। এদিকে চাংনিং যাও যাওয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। ও যাও যাওকে বলে যে, তোমাকে অনেক ধন্যবাদ, এতদিন ধরে তুমি আমার সাথে আছো এজন্য। পরের দিন ওরা একটা জায়গায় যাচ্ছিল, ঠিক তখনই ওরা লি ফ্যামিলির কিছু লোকদের দেখতে পায়। কিন্তু তখন লিংবো ওদের সামনে আসে আর যাও যাওকে বলে, আমি শুনলাম তোমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, যার নাম জুচি, সে নাকি আমাদের এই শহরেই আসছে। কিন্তু সে যদি এসে দেখে যে তুমি সারাদিন চাংনিং এর সঙ্গে ঘুরে বেড়াও, তাহলে সে তো অনেক রাগ করবে, তোমাকে বিয়েটা করতে চাইবে। আর যাও যাও তখন বলে, আমিও তো শুনেছি তোমার উজির সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু তুমি সবসময় ফেংচির সঙ্গে ঘুরে বেড়াও, তো উজি তোমাকে বিয়ে তো করতে চাইবে। আর এবার লিংবো খুব রেগে যায় এবং পিছনে থাকা ফেংচিও রেগে যায়, আর ওরা রেগেই গড়গড় করতে করতে এখান থেকে চলে যায়। যাও যাও আসলে কিভাবে যে লিংবোকে রাগাতে হয় সেটা খুব ভালো করেই জানে। ঠিক সেদিন রাত্রে চাংনিং এসে যাও যাওয়ের ভাইকে জিজ্ঞেস করে, উচির সঙ্গে তোমার বোনের বিয়ে ঠিক হয়ে আছে, ছেলেটা কেমন? আসলে ওর একটু কৌতূহল হচ্ছে, আবার একই সঙ্গে ও একটু জেলাসও হচ্ছে। ঠিক তখন এখানে যাও যাও চলে আসে।
এদের ভিতরে একটা ভালো বন্ধুত্ব অলরেডি হয়ে গিয়েছে। পরদিন সকালবেলা আমরা উচিকে দেখতে পাই যে তার বাবার সঙ্গে এবং পরিবারের সঙ্গে এই পথ দিয়ে যেতে গিয়ে একবার যাওয়ের সঙ্গে দেখা করতে আসে এবং ওই ছেলেটা এত বেশি ভালো ছিল যে যাওয়ের জন্য সে অনেক জিনিসপাতি নিয়ে এসেছিল। তার ভাইয়ের জন্যও অনেক জিনিসপাতি নিয়ে আসে, যদিও চাংনিংয়ের এই ছেলেটাকে একদম ভালো লাগে না। পরের দিন সকালবেলা আমরা লি ফ্যামিলির লিডার এবং মিসকে দেখতে পাই। তাদের সঙ্গে একটা বৃদ্ধ মহিলা ছিল, যে মহিলার দিকে চাংনিং অনেকক্ষণ তাকিয়ে থাকে। মহিলাটিকে দেখেই বোধহয় ও কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। রাত্রেবেলা ওই মহিলাটির সঙ্গে ও একটা ওয়াইন সেলারে দেখা করতে যায়। আর যখন চাংনিং দেখা করতে যাচ্ছিল, যাও ওকে ফলো করতে থাকে। যাও মনে মনে বলে, এই ছেলে আবার করছেটা কি, ও কোথায় যাচ্ছে, আমাকে দেখতেই হবে। এটা বলে ওকে ফলো করতে করতে সে ওয়াইন ঘরের দিকে যেতে থাকে। এবার যখন চাংনিং ওয়াইন ঘরের ভিতরে ঢুকে পড়ে, যাও ঢুকে দেখে ওখানে একটা বৃদ্ধা দাঁড়িয়ে আছে, কিন্তু পরে গিয়ে ও কাউকে দেখতে পায় না, শুধু চাংনিংকে দেখতে পায়। ও চাংনিংকে বলে, তুমি এখানে কি করছো? চাংনিং বলে, আমি তো ওয়াইন নিতে এসেছি। যাও তখন দেখে যে এখানে দুটো ওয়াইন মিসিং। একটা তো চাংনিং নিয়েছে, তাহলে আরেকটা ওয়াইন কে নিয়েছে সেটা ওকে দেখতে হবে আর খুঁজে বের করতে হবে। তখন ও সোজা ওর বাবা মায়ের কাছে চলে আসে আর বলে যে, মা, তোমরা তো গল্প করতে যে তোমাদের অনেকগুলো বন্ধু ছিল, মানে ওর মায়ের জেনারেশনের আর কি, তো তোমরা কি ওয়াইন খেতে পছন্দ করতে? ওর মা তখন বলে, আমাদের জেনারেশনের আমরা সবাই অনেক ওয়াইন খেতে পছন্দ করতাম। আমরা সবাই যখন একসাথে হতাম, আড্ডা দিতাম, তখনই আমরা ওয়াইন পান করতাম। এতে যাওয়ের ফিল হয় যে বৃদ্ধটাকে ও দেখেছিল সেও নিশ্চয়ই এই দলেরই কেউ এবং সেও ওয়াইন খেতে পছন্দ করতো। যাই হোক, পরদিন এই ফ্যামিলিতে অনেক বড় একটা শো হওয়ার কথা ছিল। মূলত এখানে প্রত্যেকটা সম্প্রদায় থেকে সব থেকে যারা শক্তিশালী তারা আসবে এবং নিজেদেরকে প্রমাণ করবে। আমরা এখানে সেই বৃদ্ধাকেও দেখতে পাই, যাকে অনেকক্ষণ ধরে যাও ফলো করছে এবং তাকে পিছন থেকে এসে বলে, আপনার চেহারায় আপনি নিশ্চয়ই মাস্ক পরেছেন এবং আপনি এই চেহারাধারী নন, আপনি বরং অন্য কেউ। এটা বলে ওকে অ্যাট্রাক্ট করলে ওই মহিলা উপরে উঠে আসে আর ওর মুখের মাস্কটা খুলে যায়। আর তখনই দেখা যায় এই মহিলা অনেক সুন্দরী দেখতে, তবে ওর মুখে একটা পোড়া দাগ রয়েছে। এর নাম হলো ইয়ন রং। ইয়ন রং মূলত ইয়ন ফ্যামিলির মেয়ে, অর্থাৎ ওই যে টেম্পলের কথা আপনাদের মনে আছে, যে টেম্পলে গিয়ে যাও আর চাংনিং পড়েছিল, ওই টেম্পলের যে লিডার, সেই লিডারের বোন অর্থাৎ চি ইয়াংফাং এর বোন হলো ইয়ান রং। এদের আরও একটা ভাই আছে। যাও তখন জিজ্ঞেস করে, আপনিই তাহলে লেডি ইয়ান রং, কিন্তু আপনি কেন ওই মুখোশ পরেছিলেন? ও তখন বলে, সেটা অনেক বড় কাহিনী, আমি আমার ভাইকে সব জায়গায় খুঁজে বেরিয়েছি। ওর ভাইয়ের নাম হলো ইয়ন ফেং। ইয়ন রং বলে, আমার মেজো ভাই ইয়ান তখন গিয়েছিল ডেমনদের সঙ্গে যুদ্ধ করতে। সেই যুদ্ধে অনেক মানুষ মারা যায়, আর সেখানে ওই যে চি ইয়ান ও ছিল। ওকে বাঁচাতে গিয়ে ইউয়ান অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং ইউয়ান চি ইয়ান ফ্যাং এর কাছে সাহায্য চায়, মানে এই লোকের কাছে সাহায্য চেয়েছিল। ইউয়ান সেদিন কিন্তু এই লোককে বাঁচাতে গিয়ে নিজেই ইনজুর্ড হয়ে এর কাছেই পরে সাহায্য চায়, কিন্তু এই লোক পরে আর সাহায্য করেনি, ওখানে ওকে একা রেখেই চলে এসেছিল। আর তারপর থেকেই নাকি ইউয়ানকে আর কোথাও দেখা যায়নি। এই লোকটি সবাইকে জানিয়েছিল যে ইউয়ান মারা গিয়েছে, কিন্তু ইয়ান রং সেটা কখনোই বিশ্বাস করেনি। ইয়ান রং বলে, আমি কখনোই বিশ্বাস করিনি যে ইউয়ান মারা গিয়েছে, আর আজকে আমি সেটাই প্রমাণ করব। এটা বলে এখানে ইউয়ানকে নিয়ে আসা হয়। এখন ইউয়ানের অবস্থা খুবই খারাপ ছিল, সমস্ত দেহে পোড়া দাগ ছিল, চোখ উপড়ে ফেলা হয়েছিল ওর এবং জিভ কেটে ফেলা হয়েছিল, তাই ও না পারতো কথা বলতে, না পারতো চোখে দেখতে। এখন ইয়ন রং সবাইকে বলতে থাকে, এই হলো সেই ইয়ন যাকে তুমি একদিন ফেলে এসেছিল। এখানকার যেসব লোক ছিল তাদের সবার তো গায়ের লোম খাড়া দিয়ে ওঠে, কারণ ইউয়ান একটা গ্রেট যোদ্ধা ছিল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, ইয়ন রং বারবার ওর ভাই ইউয়ান ফেংকে বলছিল যে আমার ভাই ইউয়ান কোথায়, সে কি মারা গিয়েছে? তখন ইয়ন ফেং বলেছিল যে হ্যাঁ, তোর ভাই ইয়ন মারা গিয়েছে, আর বারবার যে ভাইয়ের কথা বলিস তোকেও নির্বাসন দিলাম। এর জন্য ওকে নির্বাসন দিয়ে অন্য একটা জায়গায় ফেলে রাখা হয় এবং ও তখন দারুণভাবে ইনজুর্ড অবস্থায় ছিল। ঠিক সেদিনই ওকে চাং ফোর্টের ওই যে মিস্টার চাং বাঁচিয়ে নেয় আর ওকে চাং দুর্গে নিয়ে গিয়ে সুস্থ করে দিনের পর দিন। তখন থেকেই ইয়ন রং ভেবেছিল যেভাবেই হোক ইয়ন ফেংকে শেষ করবে ও, আর ওর সব থেকে ভালোবাসার যে মানুষটা ইউয়ান তাকে খুঁজে বের করবে। তাই ও নিজেই নিজের মুখ পুড়িয়ে নিয়েছিল, কারণ ওকে এখান থেকে বের হতে হবে, নতুন একটা মিশনে নামতে হবে, তাতে ওর চেহারা কেউ চিনতে না পারে। সেজন্যই ও নিজের চেহারা বিকৃত করে ফেলেছিল। এরপরে ও ডেমন ক্লানের উদ্দেশ্যে যেতে থাকে, ওর ডেমন যে ক্যাম্প সেটা খুঁজতে থাকে, কারণ ওর সন্দেহ হয়েছিল ইউয়ানকে হয়তো ডেমন রাজ্যে নিয়ে গিয়ে আটকে রাখবে। আর সেজন্য সে দীর্ঘ পথ এই ডেমন রাজ্যের দিকে আসতে থাকে এবং একটা সময় ও ডেমন রাজ্য খুঁজে পায় এবং এখানে 1 বছরের মতো কাজ করে। তবে নিজের চেহারাটা লুকিয়ে একদিন ও অনেক বড় একটা গরাদ দেখতে পায়। প্রত্যেকটা কর্নার ও খুঁজেছে এবং ওই গরাদের ভিতরেই ও মূলত দেখতে পেয়েছিল ইউয়ানকে। তবে ইউয়ানকে এতটা কষ্টে রাখা হয়েছিল, চোখ ছিল না, জিভ ছিল না, তাতে পুরো একদম অ্যাসিডের ভিতরে
ডুবিয়ে রাখা হয়েছিল ওকে। আজকে এইসব কথা শুনে ইউয়ান ফেং বলে, আমি যতদূর জানতাম ইউয়ান মারা গিয়েছে। এই ইউয়ানকে আমি চিনি না, এ নিশ্চয়ই ডেমনদের সঙ্গে যোগাযোগ করেছিল। আর হিয়ন রং, তুইও ডেমন ক্লানে গিয়েছিলিস, তার মানে তুইও ডেমনদের সঙ্গে যোগাযোগ রেখেছিস, তাই তোর কথা আমরা বিশ্বাস করি না। এটা বলে ওর সঙ্গে আবার পাঞ্জা লড়তে যায়। আর তখন হিয়ন রং খুব রেগে যায় আর বলে, তোর লজ্জা করে না? এত বছর পরে তুই এখনো অস্বীকার করছিস? তোর জন্যই এতগুলো বছর ধরে কষ্ট পেয়েছি। তুই আমার ভাইকে এজন্য মেরেছিস যাতে তোর নাম আরো উজ্জ্বল হয়। তুই খালি চেয়েছিলিস নাম, কাম আর যশ। আমার তো মনে হয় যে চাংনিং এর বাবাকেও তুইই মেরেছিস, কারণ এই সব রাজারা মরে গেলে তুই একা এখানে রাজ করতে পারবি, এটাই হয়তো তোর একমাত্র আশা। তোকে তো আমি বাঁচতে দিব না বলে ওর দিকে অনেক বড় একটা বোমা ছুড়ে দেয়। এবং তখনকার যুগে এই বোমা তো আসলে অনেক বড় একটা বিষয় ছিল, আর তার হাতে তো আর এই বোমা থাকতো না। যাই হোক, এখানে যখন বোমাটা ফেটে যায় তখন অনেক বেশি ইনজুর্ড হয়ে পড়েছিল চুই ইয়াংফেং। তবে ইয়ন রং কিন্তু ওর প্রতিশোধ নিয়েই নিয়েছে। যে কাজের জন্য ও এখানে এসেছিল সেই প্রতিশোধ ওর ফাইনালি হয়েই যায়, কারণ ইয়ন ফেং মরে যায়। আর ইয়ন রং এখানে দুজন গার্ডকে রেখে ওর সাথে করে ইউয়ানকে নিয়ে সোজা চলে আসে। এবং যখন ওরা ব্রিজের উপরে দাঁড়িয়েছিল তখন ওর চোখের বাঁধনটা খুলে ওকে পিঠে করে নিয়ে এখান থেকে উড়ে উড়ে চলে যায়। আর এই দৃশ্য দেখার পরে যাও যাওয়ের মনে মনে একটু কেমন হতে থাকে, ওরা কি আসলেই ভালো থাকবে? ও চাংনিংকে বলে, তুমি আগেই ওই ইয়ন রংকে চিনতে পেরেছিলে তাই না? আমার তো মনে হচ্ছে তুমি আগে থেকেই চিনতে পেরেছিলে। যাক, এদিকে আমরা পরের দিন দেখি যে উজি এবং তার বাবা দুজনেই এখান থেকে বিদায় নিয়ে নেয়। যাওয়ার আগে জুচির বাবা বলে যায় যাও যাওকে যে আমরা চাই খুব দ্রুতই তোমার আর জুচির বিয়ে দিতে, তাহলে তোমার বাবা মাও শান্তি পাবে আর আমিও শান্তি পাবো। ওদেরকে বিদায় দিয়ে যখন ভিতরে আসে যাও যাও তখন দেখতে পাই যে ওর আঙ্কেল কথা বলছে চাংনিং এর সঙ্গে। চাংনিংকে বলছে, যখন ইয়ন রং ওই বোমাটা মেরেছিল তুমি সবার আগেই বলেছিলে বোমা, কিন্তু তার মানে তুমি কিভাবে জানতে যে এখনো বোমাটা ছুটবে? তুমি তার মানে ইয়ন রংকে আগে থেকে জানতে চিনতে? ও তখন বলে, ওই বোমার কথা তো আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, এর জন্য দেখা মাত্র চিনে ফেলেছি। যাও যাও তখন বলে, হ্যাঁ ওই বোমার কথা আমি আমার ফুপির কাছেও শুনেছিলাম। মানে ও মূলত চাংনিংকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু আঙ্কেল চি যা বোঝার তা বোঝা হয়ে গিয়েছে। সে এখন চাংনিংকে সন্দেহ করছে। তাই যাও যাও বলে, চাংনিং তোমার এখানে থাকা ঠিক হবে না, কারণ আঙ্কেল অলরেডি তোমাকে সন্দেহ করছে, তাই আজ রাতেই তুমি চলে যেও। ও তখন বলে, আচ্ছা ঠিক আছে। যাও যাও রাত্রেবেলা যখন ওই সাঁকোর উপর দিয়ে যাচ্ছিল তখনই ও কিছু মানুষকে মরে পড়ে থাকতে দেখতে পায়। আর ওর সামনেই দেখতে পায় যে চাংনিং দাঁড়িয়ে আছে একটা তলোয়ার হাতে নিয়ে। ও তখন চাংনিংকে বলে, এই লোকগুলোকে তুমি মেরেছো? ঠিক তখনই ওর সামনে একটা ডেমন আসে। আর ওই ডেমনকে যখন ও মারতে যায় ডেমন নিজে নিজে কিছু একটা পান করে মরে যায়। তখন যাও যাও বলে, তার মানে এই লোকগুলোকে তুমি মারোনি, বরং এই লোকগুলো ডেমন ক্লান থেকে এসেছে, এরা তোমাকে মারতে চেয়েছিল? তখন চাংনিং বলে, অবশ্যই এরা আমাকে মারতে চেয়েছিল, আর আমি এদেরকে মারার আগেই ওরা নিজেরাই বিষ খেয়ে মরে গিয়েছে। এরা কারা? তখন যাও যাও বলে, তার মানে এখানে ইয়ন রং চলে যাওয়ার আগে কিছু লোককে রেখে গিয়েছে, না হলে এখানে তো একটা সামান্য পাখিও প্রবেশ করতে পারে না। তাহলে এখান থেকে ডেমন ক্লানের লোক কিভাবে আসলো? নিশ্চয়ই যে দুজন গার্ডকে এখানে রেখে গিয়েছিল ওরা ডেমন ক্লানের সঙ্গে সংযুক্ত। আর আসলে ব্যাপারটাও তাই, যে দুজন গার্ডকে রেখে গিয়েছিল তার ভিতরে একজন গার্ড মারতে এসেছিল লিডার চিকে। সাথে সাথে এখানে পৌঁছে যায় যাও যাও আর বলে, আমি সাবধান করতে আসছিলাম, তোমার কোথাও লাগেনি তো? লিডার চি বলে, আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু আরেকজন লোকের সঙ্গে উজিকে আমি পাঠিয়েছি একটা জঙ্গলে, হয়তোবা উজির উপরে সে অ্যাটাক করবে। আসলেই তাই করেছিল, উজির উপরে সেই লোকটি অ্যাটাক করেছিল। ওই ডেমনদের একটাই লক্ষ্য ছিল, আর তা হলো যে পুরো চি ফ্যামিলিকে ধূলিসাৎ করে দেওয়া। যদিও ওই লোক দুটো কিন্তু ডেমন ছিল না, তারা মানুষ সম্প্রদায়েরই মানুষ, তবে তারা প্রতিশোধ নেওয়ার জন্য মূলত ডেমনদের সঙ্গে হাত মিলিয়েছিল। তখন এখানে যাও যাও এসে হাজির হয় এবং ওর হাতে এমন একটা তলোয়ার ছিল যেটা ওর ফুপি ইউজ করতো। এটা দিয়েই ও এখানকার সমস্ত শত্রুদের ঘায়েল করে দেয় এবং ওর সঙ্গে এসে যোগ দেয় আবার চাংনিং। যখন এখানকার মেইন যে লোকটা সে মারা যাচ্ছিল সে আবার যাও যাওকে বলে, তুমি উজিকে কেন বাঁচালে? তুমি কি জানো না যে উজি মিস্টার ইন এর গ্র্যান্ডসন, আর মিস্টার ইন কে তাকে তুমি জানো? তোমার ফুপি যে মারা গিয়েছে তার পিছনে ওই মিস্টার ইনই দেয়। ঠিক তখনই পিছন থেকে একটা তলোয়ার এসে ওই লোককে আরো বিঁধে দেয়। যাও যাও লোকটিকে বারবার জিজ্ঞেস করে, শেষ করো তোমার কথা, যে মিস্টার ইন আমার ফুপিকে কি? কিন্তু ওই লোকটি কথাটা শেষ করার আগেই মরে যায়। যাও যাওয়ের এটা নিয়ে খুব মন খারাপ থাকলে চাংনিং বলে যে আমার মনে হয় তোমার ফুপির মৃত্যুর সাথে এই লোকের কিছু একটা তো জড়তা আছে। এদিকে আমরা লিংবোকে দেখতে পাই, সে এসে উজির অনেক টেক কেয়ার করছিল। আসলে উজি সেদিন রাত্রে অনেক ইনজুর্ড হয়ে পড়েছে এবং এতদিন ধরে যা কাল্টিভেট করেছে তার অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। লিংবো অনেক কিছু প্যাম্পার করছিল, এটা খাও সেটা খাও, আর এতে ও আরো বিরক্ত হয়ে এখান থেকে ওকে চলে যেতে বলে। কিন্তু ওর সঙ্গে যখন দেখা করতে আসে যাও যাও তখন আবার উজির খুব ভালো লাগে।
এরপরে যাও যাওয়ার সঙ্গে দেখা করে নিজের কটেজে ফিরে আসে। ও একটা ওয়াইন নিয়ে এসেছিল, সেই ওয়াইনটা দুজনে মিলে খাবে বলে ঠিক করে। মূলত আজকে ও বিদায় জানিয়ে দিচ্ছিল চাংনিংকে। চাংনিং এর নিজের একটা কাজ আছে, সেই কাজে ওকে যেতে হবে। চাংনিং মূলত শত্রুদেরকে খুঁজে বের করতে চায়। চাংনিং এর বাবার মৃত্যুর পিছনে যে শুধু ইয়নফেং দায়ী তা কিন্তু নয়, এর পিছনে আরও বড় কেউ আছে, সেটা ওকে খুঁজে বের করতে হবে। তাই আজকে যখন চাংনিং এর কাছ থেকে বিদায় নিতে আসে তখন যাও যাও বলে, শোনো, জীবনের যে কোনো মুহূর্ত আসুক না কেন, যদি তোমাকে মরেও যাওয়ার মতো উপক্রম হয় তারপরেও সর্বোচ্চ চেষ্টা করবে বেঁচে থাকার, এবং জীবনের কোনো অবস্থাতেই ওই নিষিদ্ধ বিদ্যা যেটা আমার ফুপি করেছিল সেটা করার চেষ্টা করবে না। আমি চাই তুমি ভালোভাবে বেঁচে থাকো আর আমাদের আবার দেখা হোক। তখন চাংনিং বলে, ঠিক আছে, তোমাকেও আমি একটা কথা বলতে চাই, সেটা হলো কখনো অ্যাটাচমেন্ট রাখবে না, কারণ পিছু টান মানুষের সমস্ত ফোকাস নষ্ট করে দেয়। আমি চাই তুমিও ভালো থাকো। এর পরের দিন ওরা সোজা সিংজির সঙ্গে দেখা করতে যায়। সিংজিকে যখন ওরা ডাকতে যায় তখন গিয়ে ওরা কোথাও সিংজিয়াকে দেখতে পায় না। তাই ওদের ফিল হয় যেহেতু গতকাল রাত থেকে সিংজিয়াকে পাওয়া যাচ্ছে না, তাহলে তাকে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেছে। তাই ওরা শহরের সব জায়গায় সিংজিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সিংজিয়াকে পাওয়াটা এতটা সহজ নয়। নিশ্চয়ই ওই ডেমনরাই সিংজিয়াকে তুলে নিয়ে গিয়েছে। তাই ওরা ছদ্মবেশ ধারণ করে এবং কিছু লোককে সন্দেহ করে আর সারা রাত ধরে তাদেরকে পাহারা দেয়। তাদেরকে পাহারা দিতে দিতে একটা কটেজে পৌঁছে যায় আর সেখানেই তারা সিংজিয়াকে দেখতে পায়। ওই লোকগুলো সিংজিয়াকে তুলে এনেছিল। এবার আড়াল থেকে ওদের কথা শোনার চেষ্টা করে। আমরা দেখতে পাই চিয়ান সম্প্রদায়ের একটা ছেলেকে এখানে ধরে আনা হয়েছে, এর নাম হলো চিয়ান, এবং এই ছেলেটি আবার একটা বিশেষ বিদ্যা পারে, তা হলো কিছু একটা ম্যাজিক করে মানুষের চেহারা বদল করে দিতে পারে। এবং দুইজন ডেমন ওকে এখানে তুলে নিয়ে এসেছিল। এরা মূলত ডেমন ক্লানের হয়ে কাজ করে, নিজেরা ডেমন নয়। এদের একজন বলছিল, আমার চেহারাটা এই সিংজিয়ার মতো করে দাও, আমাকে ওই সিংজু শহরের মধ্যে পৌঁছাতে হবে এবং তারপরে লিডার চিকে মেরে ফেলতে হবে। তাই ওর চেহারাটা ওই লোক পরিবর্তন করে দেয় আর এটা বাইরে থেকে যাও যাও এবং চাংনিং দুজনেই দেখে একদম অবাক হয়ে যায়। এবার ওরা দুজনেই ভিতরে প্রবেশ করে এবং ওদের সাথে ফাইট করে, আর যে লোকটির চেহারা বদল করে দেওয়া হয়েছিল সেই লোকটিকে মেরে ফেলা হয়। তারপরে ওই চিয়ানকে ধরা হয়। চিয়ান বলে, আমি কিছুই জানি না, আমাকে এখানে তুলে এনেছে ওরা, জোর করে দেখো আমার হাতও বাঁধা। ঠিক তখনই কালো কাপড় পরে একটা ডেমন ক্লানের সদস্য এখানে হাজির হয়ে ওদের উপর অতর্কিত হামলা শুরু করে। ওরা বুঝতে পারে ডেমনিক ক্যাম্প থেকে যে লোকটা এসেছে সেই লোকটা অনেক শক্তিশালী, আর সেজন্য ওরা কোনো মতে এখান থেকে সিংজিয়াকে নিয়ে পালিয়ে যায়। তবে ওখানে চুষেন নামের সেই ছেলেটা তখনও রয়ে গিয়েছিল। এরা সিংজিয়াকে একটা জায়গায় নিয়ে আসে ওর জ্ঞান ফেরার পরে। তারপরে ওরা আবারও চিংশু সেক্টরে ফিরে আসে। তবে এখানে ফিরে আসার পরে ওদের মনে হয় এখানে কিছু একটা গড়বড় হয়েছে, কারণ এখানে অতিরিক্ত বেশি লোকজন গার্ড দিচ্ছিল। এতে একটু সন্দেহ হয়ে যায় জয়ের। জয় তখন চাংনিংকে বলে, তুমি আগে থেকেই জানতে তাই না যে এই শহরে নতুন কেউ প্রবেশ করেছে? সিংজিয়া তখন বলে, আমি ভিতর থেকে গিয়ে খবর পেয়েছি এখানে নাকি নতুন নতুন গার্ড অ্যালার্ট দেওয়া হয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু হয়েছে। এবার ওরা আসে, এবার শাওলানকে দেখতে পায়। শাওলানের প্রথমে হাত চেক করে যাও যাও আর বলে, ও আচ্ছা, তাহলে তুমি রিয়েল। তার মানে যারা রিয়েল তাদের হার্টবিট ফাস্ট থাকবে, কিন্তু যাদেরকে ফেকভাবে বানানো হয়েছে তারা একটু অন্যরকম বিহেভ করবে। এখানে যে বা যারা পাহারা দিচ্ছিল সেই সব পাহারাদারদের ভিতরে চেহারা যে ফেক ছিল অনেকের, তা যাও যাও বুঝতে পেরেছিল। যাও যাও তখন বাদবাকি সবাইকে বলে, যেহেতু এই শহরে বডি সুইফট করতে পারবে এরকম একটা লোকের দেখা মিলেছে, তার মানে আমাদের চারপাশে অনেক মানুষই এরকম আমরা দেখতে পাবো যারা আলাদা চেহারা নিয়ে ঘুরছে, আর সেই সব মানুষকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমাকে এখনই মাস্টারের সঙ্গে দেখা করতে হবে। তোমরা আপাতত এদিকটা সামলাও, দেখো কে বা কার কার বডি সোয়াপ্ট করা হয়েছে, তার মানে চেহারা বদল করে এখানে বসবাস করছে। আমি মাস্টারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তবে মাস্টারের সঙ্গে দেখা করতে ওকে যেতে দেওয়া হয় না। তখন এখানে লিংবো ওর বাবার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। লিংবোকেও ভিতরে যেতে দেওয়া হচ্ছিল না। জজ তখন বলে, তোমার বাবার জন্য খাবার নিয়ে এসেছো, তাও তোমাকে যেতে দিচ্ছে না। লিংবো তখন ওখানে থাকা গার্ডদের সঙ্গে ঝামেলা শুরু করে। ও তো ঝামেলা করছিল আর এই সুযোগেই ভিতরে প্রবেশ করে নেয় যাও যাও। মূলত এখানে মাস্টার একটা ধ্যানে বসেছিল, তাই সে কারো সঙ্গেই দেখা করছিল না। তখন এখানে প্রবেশ করে যাও যাও আর মাস্টারকে সমস্তই বলে যে এই শহরে মানুষের চেহারা বদলকারী একটা লোকের সন্ধান পাওয়া গিয়েছে যে ওই আর্টটা করতে পারে, আর সিংজিয়াকেও সে প্রায় বদলেই ফেলেছিল। তারা সিংজিয়াকে উদ্ধার করে নিয়ে এসেছে। মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে।
এরপর মাস্টারের সঙ্গে দেখা করতে লিংবো আর ওর মাও ভিতরে প্রবেশ করে। লিংবো তো ভিতরে প্রবেশ করেই বলে, যাও যাও, তুমি ভিতরে কখন প্রবেশ করলে? ওর মা তখন লি ইয়ংকের উদ্দেশ্যে, সরি সি ইয়ংকের উদ্দেশ্যে, মানে ওর হাজব্যান্ডের উদ্দেশ্যে বলে, তোমার কি হয়েছে বলো তো? তুমি কি সিরিয়াসলি অনেক ইনজুর্ড? যদি সেরকম খারাপ কিছু হয়ে থাকে তাহলে তুমি আমাদের সবাইকে বলতে পারো, একা একা কেন সমস্তটা ভোগ করছো? তখন ওর হাজব্যান্ড বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমি একটু ধ্যানে বসেছি, আর আমি কিছুক্ষণ ধ্যানে বসে থাকলেই ঠিক হয়ে যাবে। যাও যাও, তুমিও এখান থেকে চলে যাও। জর্জর তখন যাওয়ার আগে বলে, আঙ্কেল আমি কি একটা কথা বলতে পারি? আপনার কি মনে আছে আমার যখন বয়স 9 বছর ছিল তখন এরকম একটা বিজলি বাতি আপনি আমাকে উপহার দিয়েছিলেন? তো ওটা তো মাত্র একটা, তাই এই বিজলি বাতিটাও কি আমি নিতে পারি? ওর আঙ্কেল তখন বলে, হ্যাঁ নিতে পারো, তাহলে তোমার এক জোড়া বিজলি বাতি হবে। আমার মনে আছে তোমার যখন বয়স 9 তখন আমি তোমাকে একটা বিজলি বাতি দিয়েছিলাম। এবার ও ওখান থেকে ওই বিজলি বাতিটা নিয়ে চলে আসে। তারপরে সবাইকে বলে, আসলে মাস্টার রূপে যে ওখানে বসে ধ্যান করছে সে আমাদের আসল মাস্টার নয়, বরং মাস্টারের চেহারাটাও বদলে দেওয়া হয়েছে। অন্য কোনো লোক মাস্টারের চেহারা নিয়ে ওখানে বসে আছে। না হলে আমি যখন বিজলি বাতির কথা বললাম তখন মাস্টার বলল সে নাকি 9 বছর বয়সে আমাকে একটা বিজলি বাতি দিয়েছিল। এটা আসলে মিথ্যা কথা, আমি যাচাই করার জন্যই তো ওই মিথ্যা কথাটা বলেছিলাম। তার মানে আমাদের আসল মাস্টারকে কোথাও একটা লুকিয়ে রাখা হয়েছে এবং কেউ একটা মাস্টারের রূপ নিয়ে এখানে বসে আছে। সবাই তো ভীষণই অবাক হয়ে যায়। তখন যাও যাও বলে, আমাদের এখনই আগে মাস্টারকে খুঁজে বের করতে হবে, কারণ এখন যদি আমরা বলি এই লোকটা ফেক তাহলে কেউ বিশ্বাস করবে না। তার আগে আমাদেরকে ওই ছেলেটিকেও খুঁজে বের করতে হবে যে মানুষের চেহারা বদলে দিতে পারে। আমার মনে হয় যে লোকটি এখানে মাস্টার সেজে আছে সেই কোথাও একটা সুসেনকে বন্দি করে রেখেছে। এরপরে যাও যাও উজির সঙ্গে দেখা করতে আসে, কারণ উজি এখানকার সমস্ত ব্যাপার সম্পর্কে অনেক ভালোভাবে অবগত। ও উজিকে এসে বলে, আমাদের মাস্টারের চেহারা কেউ একটা নকল করেছে, আর যে মাস্টার এখানে বসে আছে সে হলো ফেক, এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই চুজেনকে যে মূলত এই মাস্টারের চেহারাটা বদলে দিয়েছে। এবার উজি ওর কথা বিশ্বাস করে আর বলে, আমার মনে হয় এই রাজ্যে কোথাও একটা ওই চুজেনকে বন্দি করে রাখা হয়েছে, আমার সঙ্গে এসো, এখানে একটা সিক্রেট চেম্বার আছে। এবার সেই সিক্রেট চেম্বারের সামনে ওকে নিয়ে আসা হয়, আর সেখানে এসেছিল চাংনিংও। তো চাংনিং ওর সঙ্গে ভিতরে যেতে চাচ্ছিল, আবার উজিও ভিতরে যেতে চাচ্ছিল। এই নিয়ে দুজনের ভিতরে ঝগড়া বেঁধে যায়, আর এর ভিতরে এই চেম্বারের ভিতরে প্রবেশ করে যাও যাও। এরপরে যাও যাও সোজা একটা সিক্রেট জায়গায় এসে দেখতে পায় সুজেনকে। এখানে ওকে খুব কঠোরভাবে আটকে রাখা হয়েছে। ওকে এমন একটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল যে শিকলটা সাধারণ কোনো তরবারিতেও ভাঙছিল না। ওকে জিজ্ঞেস করা হয়, তুমি এখানে কতগুলো মানুষের চেহারা বদলেছ, সত্যি কথা বলো। ও বলে, বেশ অনেকগুলো মানুষের চেহারা বদলেছি। যাও যাও তখন বলে, আমার মাস্টারের চেহারা কি বদলেছ? সুজেন তখন বলে, কে তোমার মাস্টার? তাকে তো আমি কখনো দেখিনি, আমি চিনিও না, তবে চেহারার বর্ণনা দিলে বলতে পারবো। যাও যাও তখন বর্ণনা দিলেও সুজেন বলে, আমি এরকম একটা লোকের চেহারা বদলেছি, তবে আমি জানতাম না সে তোমাদের মাস্টার। আমাকে জোর করা হয়েছিল আর সেজন্য আমি তার মতো চেহারা বানিয়ে দিয়েছিলাম। যাও যাও তখন বলে, তাহলে আমাদের মাস্টার কোথায়? সুজেন বলে, তা তো আমি জানি না। যাও যাও বলে, কিভাবে আমাদের মাস্টারের চেহারা আবার ফেরত পাবো, মানে এই লোকের চেহারাটা শেষ হবে কি করে? সুজেন তখন বলে, আসলে এই লোকটি যখন মারা যাবে তখন তার চেহারা চেঞ্জ হয়ে যাবে, তাছাড়া এর চেহারা চেঞ্জ করা যাবে না। যাও যাও বলে, অন্য কোনো উপায় আছে আমার মাস্টারকে বাঁচানোর? তখন সুজেন বলে, হ্যাঁ আরেকটা উপায় আছে, সেটা হলো স্নো স্কেল বিস্টের স্যালিভা লাগবে। সেই স্যালিভা দিলেই তোমার মাস্টার জেগে উঠবে, এবং এখানে যে বা যারা চেহারা চেঞ্জ করে বসে আছে তাদের কেউ যদি ওই স্যালিভা স্পর্শ করে তাহলে সবার আগের রূপে ফিরে আসবে, মানে তাদের যার যার নিজের চেহারায় ফিরে যাবে। জজ এবার ওকে মুক্ত করে আর বলে, আমার একটা প্ল্যান আছে। আমি এই মুহূর্তে তো আর বলতে পারবো না যে লোকটি ফেক হয়ে বসে আছে সে আমাদের মাস্টার নয়, কারণ কেউ বিশ্বাস করবে না, তাই আগে আমাদের মাস্টারকে খুঁজে বের করতে হবে। চাংনিং বলে, ঠিক আছে, তোমার প্ল্যানে আমি অংশগ্রহণ করব। এরপরে ওরা সবাই ওদের মাস্টারের সামনে আসে, চুজেনকেও নিয়ে আসে। যাও যাও তখন বলে, এই হলো সেই ব্যক্তি যে চিয়ান সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, সে মানুষের রূপ বদলে দিতে পারে, এবং সব থেকে বড় কথা হলো আমাদের সামনে যে মাস্টারকে আমরা দেখতে পাচ্ছি সে নিজেও একটা ফেক লোক, এবং সে এখানে ডেমন ক্যাম্পের বিভিন্ন লোকজনকে ঢুকিয়েছে। সবাই তখন বলে, এই রাজ্যে একটা পাখি পর্যন্ত ঢুকতে পারে না, সেখানে ডেমন ক্যাম্পের লোক কিভাবে ঢুকবে? ঠিক তখন যাও যাও বলে, ঠিক যেমন করে চাংনিং ঢুকেছে, চাংনিং আসলে ডেমন ক্যাম্পের একজন স্পাই, তা না হলে চাংনিং কেন সেদিন ইয়ন রংকে এখানে ঢুকতে দিয়েছিল? তাছাড়া ইয়ং রং যে দুজন গার্ড নিয়ে এসেছিল সেই গার্ডদেরও চাংনিং আগে থেকেই চিনত। যেদিন চাংনিং এখান থেকে পালিয়ে যাচ্ছিল সেদিনও আমি দেখেছি সে অনেকগুলো ডেমন ক্যাম্পের লোকজনদের মেরেছিল। তার মানে চাংনিং স্পষ্টভাবেই ডেমন ক্যাম্প থেকে এখানে এসেছে স্পাইগিরি করতে।
এভাবে ওর উপরে দোষ চাপিয়ে দিলে এখান থেকে লোকজনদের আদেশ দেয় মাস্টার আর বলে এক্ষুনি ধরে ফেলো ওই চাংনিংকে। এবার চাংনিং তখন ওখান থেকে পালিয়ে আসে এবং উঁচু সাঁকোর উপর থেকে ও লাফ দিয়ে দেয়। তারপরে গোল্ডেন পেইং পাখিটা চলে আসে এবং ও ওর উপরে ভর করে এখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। সেই থেকে চাংনিংকে আর কেউ এখানে দেখতে পায়নি। এরপরে জও জও এখানে থাকা একটা লোককে প্রথমেই গলায় ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। সাথে সাথে ওই লোকের চেহারা চেঞ্জ হয়ে যায়। তখন সবাই বিশ্বাস করে যে আশেপাশে হয়তো অনেক মানুষই আছে যারা ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জও জও তখন বলে মাস্টারও ফেক লোক। তখনই এখানে চলে আসে লিংবোর মা অর্থাৎ মাস্টারের স্ত্রী। মাস্টারের স্ত্রী এসে জও জওকে বলে তুমি কেন বড়দের কথার মাঝে নাক গলাচ্ছ? আমার স্বামীকে কি তুমি আমার থেকেও বেশি চেনো? তখন মাস্টার বলে জও জও তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে? এবং মাস্টারের ওয়াইফও বলে জও জওয়ের আসলেই মাথাটা খারাপ হয়ে গিয়েছে, না হলে সে পাগলের মতো প্রলাপ বকতো না। জও জও তখন বলে তোমরা বিশ্বাস করছো না তো, কিন্তু ঠিক বিশ্বাস করবে, আমি প্রমাণ করে দিব। তখন উজি এখানে আসে। ও আসলে ওর বাবাকে সংবাদ দিতে গিয়েছিল। উজি ওর বাবাকে নিয়ে এখানে হাজির হয়েছে, ওর বাবাকেও সমস্ত কথা জানিয়েছে। ওর বাবাও যেহেতু একটা সেক্ট লিডার, তাই ওর বাবা এসে বলে যেহেতু এখন তোমার চেহারা নিয়ে প্রশ্ন উঠেছে যে তুমি সত্য নাকি মিথ্যা তা আমরা এখনো কেউ জানি না, তাই এই রাজ্যের চারিদিকে আমি আমার লোক দিয়ে গার্ডের সিস্টেম করে দিয়েছি। এই রাজ্য থেকে এখন কেউ বের হতে পারবে না, আবার কেউ এর ভিতরে প্রবেশও করতে পারবে না যতদিন না তুমি আসল কি নকল সেটা প্রমাণ হচ্ছে। ঠিক তখন আমরা দেখি মাস্টারের স্ত্রী একটা গন্ধ নেয়। যখন সে মাস্টারের কাছাকাছি যায় তখনই সে বুঝে ফেলে যে এটা আসলেই তার স্বামী নয় বরং অন্য কেউ, এবং যাও যাও যা বলেছে তা সত্যি কথা। তবে যাও যাও তো ততক্ষণে ওখান থেকে চলে এসেছে এবং যাও যাও সাথে করে সুজেনকেও নিয়ে এসেছে, কারণ ওকে যদি এখানে রেখে যাওয়া হয় তাহলে হয়তো ও আরও মানুষের চেহারা বদলাতে পারে বা ওকে চাপ দেওয়া হতে পারে। ও সুজেনকে বলে তুমি এখন আমার সঙ্গে সেই স্নো বিস্টের কাছে যাবে তার স্যালিভা সংগ্রহ করতে। উজি তখন আসে এখানে আর বলে আমিও তোমাদের সাথে যাব। তখন যাও যাও বলে না, এখানে তোমার অনেক প্রয়োজন আছে, যেহেতু এখানে মাস্টার নেই এবং একটা ফেক মাস্টার বসে আছে, তাই এই রাজ্যের দেখাশোনার দায়িত্ব এখন তোমার হাতে, আমি ভালোভাবেই চলে যেতে পারবো। এরপরে ও সুজেনকে সাথে নিয়ে সেই স্নো বিস্টের উদ্দেশ্যে যেতে থাকে। তবে সুজেন সারা রাস্তা ধরে পালাবো পালাবো করতে থাকে, কিন্তু যাও যাও ওকে জানিয়ে দেয় স্পষ্টভাবে যে তুমি চাইলেও পালাতে পারবে না। ওরা একটা জঙ্গলের পাশে এসে যখন দাঁড়িয়েছিল তখন সুজেন বলে আমি এখানে একটা পরী দেখলাম, পরী নাকি ভূত বুঝতে পারছি না, সে আবার কোথায় গায়েব হয়ে গেল। তখন যাও যাও সামনের দিকে আসে আর বলে কোথায়। ঠিক তখনই কেউ একজন যাও যাওয়ের নাম ধরে ডেকে ওঠে। যাও যাও তখন হেসে বলে তুমি আবার কে? ছেলেটি তখন বলে আমি হলাম মু চিং ওয়ান, মু ক্লানের অর্থাৎ ও ডেমন ক্লানের একজন মানুষ, ডেমন ক্লানের ইয়ং মাস্টার। সাথে সাথে নিজের তরবারিটা বের করে যাও যাও আর বলে ডেমন ক্লান হলো লু ইয়াং ভ্যালির চিরশত্রু, মানে ওদের ভ্যালির চিরশত্রু। ওর ফুপিও কিন্তু ওই ডেমন ভ্যালির লর্ডের সঙ্গে যুদ্ধ করেছিল, সেই লোককেও মেরেছিল আর নিজেও মরে গিয়েছিল। আর তাই ডেমন দেখা মাত্র ওদেরকে আক্রমণ করতে হবে এরকমটাই ছোটবেলা থেকে শিখেছে যাও যাও। আর তাই ও এখানে যখনই মু চিংওয়ানকে দেখে তখনই ওর উপরে চড়াও হয়ে যায়। কিন্তু তখনই ও দেখতে পায় এই মু চিংওয়ান আসলে আর কেউই নয়, সেটা হলো চাংনিং। তার মানে চাংনিং এতদিন ছদ্ম নাম নিয়েছিল এবং চাংনিংয়ের আসল পরিচয় হলো সে একজন ডেমন ক্লানের সদস্য। তবে যাও যাও চাংনিংকে দেখার পরেও ওকে রুডলি আক্রমণ করতে থাকে। চাংনিং তখন বলে আমি তোমার জন্য 2 দিন 2 রাত এখানে অপেক্ষা করেছি, আর এখন কিনা তুমি আমাকে এই প্রতিদান দিচ্ছ। কিন্তু তখনও ওর সঙ্গে লড়াই করতে থাকে যাও যাও। চাংনিং কোনো মতে ওকে সামলায় আর বলে তুমি কি কোনো ডেমনদেরই ভালো মনে করো না, কিন্তু আমি তো তোমাকে অনেক সাহায্য করেছি। এরপরে ওরা একটা জায়গায় আসে, মূলত চাংনিংই ওকে নিয়ে আসে আর ওর যে পছন্দের অন্টন সেটা খেতে দেয়। চাংনিং ওকে বলে যে তুমি মূলত আগে থেকেই সন্দেহ করেছিলে যে আমি ডেমন ক্যাম্পের কেউ, আর সেজন্যই মূলত তুমি সেদিন আমাকে ফাঁসিয়ে দিয়েছিলে যে আমি নাকি ডেমন ক্যাম্পের স্পাই। তুমি কি আগে থেকে জানতে? যাও যাও তখন বলে না, আমি তো তখনই আসলে একটা চালাকি করে ওটা বলেছিলাম, কিন্তু আমি বুঝেছিলাম তুমি ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হবে। তবে সেদিন যে আমি চালাকি করে কথাটা বলেছিলাম সেটা দেখছি এখন সত্য হয়ে গিয়েছে, সত্যি সত্যি তুমি দেখছি ডেমন ক্লানেরই কেউ। তখন চাংনিং বলে আসলে আমার অনেক হিস্ট্রি আছে, তোমার মনে হয় ডেমন ক্লানের সবাই খারাপ? আমার বাবা যে ছিল মু ক্লানের সদস্য সর্দার, সে আসলে খুবই ভালো একজন লোক ছিল, কিন্তু তার যে সৎ ভাই ছিল সেই সৎ ভাই জোর করে ক্ষমতা দখল করে, তারপরে আমার বাবাকে মেরে ফেলে। বাবার মৃত্যুর হত্যার প্রতিশোধ নিতে আমি তার সঙ্গে ফাইট করতে যাই, তবে এই নি যে সঙ্গে আমি পেরে উঠি না, মানে ওই লিডারের নাম হলো নি ঝি। ওই নি ঝি তখন অনেক আক্রমণ করেছিল চাংনিংকে।
চাংনিং এর আসল নাম তো মো চিংওয়ান। মো চিংওয়ান তখন অনেক অসুস্থ হয়ে চাং ফোর্টের সামনে এসে পড়ে যায়। তখন চাং ফোর্টের লিডার ওকে ওখান থেকে রিসিভ করে আর ভিতরে নিয়ে যায় আর ট্রিটমেন্ট দেয়। মূলত চাংনিং এর বাবা মু চিংওয়ানের বাবা চাংফোর্টের এই লিডারের বন্ধু ছিল। সেই বন্ধুর প্রতিদান দিতেই মূলত তার ছেলেকে বাঁচিয়েছিল ওই চাংফোর্টের লিডার। মু চিংওয়ান বলে, আসলে আমার বাবা খুবই ভালো একজন মানুষ ছিল, তার কখনোই ক্ষমতার প্রতি কোনো রকমের লোভ ছিল না। তবে যে আমার দাদুর একটা অ্যাডপ্টেড সন, সে সবসময় ভেবেছিল আমার বাবা যদি বেঁচে থাকে তাহলে হয়তো তার ক্ষমতা দখল করবে, তাই সে নিষ্ঠুরভাবে আমার বাবাকে মেরেছিল এবং তার সমস্ত উত্তরাধিকারীকে মারার জন্য সে আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। তবে যেহেতু আমার বাবা একবার চাং লিডারকে বাঁচিয়েছিল, তাই চাং লিডার আমার বাবাকে কথা দিয়েছিল, তুমি ডেমন ক্ল্যানের লোক হলেও তুমি অনেক ভালো মানুষ, তাই যদি কোনো দিন কোনো দরকার পড়ে আমাকে, তাহলে তুমি আমাকে খবর দিবে, আমি আমার জীবন দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করব। যেহেতু আমার বাবা মারা গিয়েছিল এবং আমি আমার বাবার একমাত্র ছেলে এবং আমি অসুস্থ হয়ে চাংফোর্টে এসেছিলাম, তাই চাং লিডার আমাকে বাঁচিয়েছিল। এই কথা শোনার পরে চাও চাও বলে, চাং লিডার খুবই ভালো একজন মানুষ, যেহেতু সে তোমার বাবাকে বন্ধুর মতো মনে করেছিল, তার মানে তোমার বাবাও নিশ্চয়ই খুবই ভালো একজন মানুষ। মু চিংওয়ান তখন বলে, অবশ্যই আমার বাবা খুবই ভালো একজন মানুষ ছিল। তখন যাও যাও বলে, আমি এতকাল জানতাম যে যারা ডেমন ক্লানে বেড়ে উঠেছে বা ডেমন ক্লানের লোক, তারা সবসময় হয়তো মজা মাস্তিতে পড়ে থাকে, মেয়েদের নৃত্য দেখে ওয়াইন পান করে এবং রক্তপাত ঘটায়। তখন মু চিংওয়ান বলে, কিন্তু আমার বাবা খুবই শান্ত একজন মানুষ ছিল, সে একদমই কোলাহল পছন্দ করতো না, আমার বাসাটাও ছিল খুবই নির্জন। এই কথা শুনে যাও যাও বলে, এটা সত্যি একদম রূপকথার মতো শোনাচ্ছে। যাই হোক, তোমার সাথে আমার তবুও কোনো সম্পর্ক থাকতে পারে না, আমি সুজেনকে নিয়ে আসলে সোনোবিস্টের উদ্দেশ্যে যাচ্ছি, সেখান থেকে স্যালিভা কালেক্ট করব বলে, আমার মাস্টারকে রক্ষা করতেই হবে। আর এই সুজেন ছেলেটাও পড়েছে বিপদে, ওকে সবাই কাজে লাগিয়েছে, যাই হোক এখন আমি ওকে নিয়ে যাচ্ছি। মো চিংওয়ান তখন বলে, কিন্তু তোমাদের যেতে যেতে তো অনেক দিন লেগে যাবে, আর তোমরা খাবার দাবার ছাড়া এতদিন তো সার্ভাইভও করতে পারবে না, তার চেয়ে বরং আমি আমার যে গোল্ডেন পেং বারটা আছে ওটাকে ডাকে ওর উপরে ভর করেই তোমরা চলে যেতে পারবে। জজো তখন বলে, তার কোনো দরকার নেই, আমি তোমার কোনো রকমের সাহায্য নিতে চাই না। কিন্তু ওই পাখির কথা শুনে সুজেন বলে, একটা পাখির পিঠে উঠে আমরা কিভাবে যাব, নিচে পড়ে যাব না তো? যাও যাও বলে, আরে বোকা, ওটা তো একটা এনসিয়েন্ট বার্ড। তখন মু চিংওয়ান আবারও বলে, কিন্তু তোমরা যদি ওই পাখির পিঠে উঠে না যাও তাহলে তোমাদের অনেক দিন লেগে যাবে এবং পথেই তোমরা মারা যাবে, সারভাইভ করতে পারবে না। মু চিংওয়ান তখন আরো বেশি করে যাও যাওকে জোর করে যে আজকে রাতটা তুমি এখানে থেকে যাও, আগামীকাল আমি নিজে তোমাকে সাথে নিয়ে সেখানে যাব। এবার যাও যাও এতে রাজি হয়ে যায়। রাত্রেবেলা ওরা এখানে থাকবে এবং এখানে যখন খাওয়া দাওয়া করছিল তখন মু চিংওয়ান ওর জীবনের আরও কিছু কথা যাও যাওকে শেয়ার করছিল। তবে যাও যাও এখানে একটা স্যাশে রেখে দিয়েছিল যার ভিতরে এক ধরনের সুগন্ধি মেডিসিন ছিল, যার গন্ধে কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে গিয়েছিল মু চিংওয়ান। ও অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওর হাত থেকে সেই পাখি ডাকার বাঁশিটা নিয়ে ওখান থেকে চলে যায় যাও যাও এবং ওর সাথে করে সুজেনকেও নিয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা মু ইয়ানকে দেখতে পাই, ও হাতে সেই স্যাশেটা নিয়ে গন্ধ নিচ্ছিল, অর্থাৎ ওর এই গন্ধে কিন্তু ও অজ্ঞান হয়ে যায়নি, কেবল অজ্ঞান হওয়ার নাটক করেছিল, কারণ ও যেতে দিতে চাইছিল একা একাই যাও যাওকে। ও চাচ্ছিল যাও যাও এই বাইরের পৃথিবীটা একটু দেখুক, সেজন্যই ও ওই বাঁশিটাও নিয়ে যেতে দিয়েছে আর ওর গোল্ডেন বার্ডের পিঠে করে ওদের দুজনকেও যেতে দিয়েছে। এবার ওরা যখন সেই স্নো মাউন্টেনে চলে আসে তখন পাখিটা ওদেরকে এখানে ফেলে দিয়ে চলে যায়। এরপরে ওরা এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পায়। সেই রেস্টুরেন্টের ল্যান্ডলেডি ওদেরকে বলে, তোমরা কি এখানে থাকতে চাও, তোমাদের পরিচয় কি? তখন যাও যাও বলে, আমি আর ও ও আচ্ছা, আমরা তো আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা পালিয়ে এসেছি বাড়ি থেকে, এখানে কি রুম হবে? ওই ল্যান্ডলেডি তখন বলে, অবশ্যই, সুন্দর একটা রুম হবে। এরপরে ওরা যখন খাওয়ার জন্য বসেছিল তখন এখানকার বিভিন্ন লোকজন ওদেরকে বিরক্ত করতে থাকে। আর দুইজন লোক এসেছিল যারা নাকি অনেক বড় মাপের ধর্ষক, তারা এসেছিল যাও যাওকে উত্ত্যক্ত করতে। যাও যাও তখন কিছু সফিস্টিক তোলে তাদেরকে মারার জন্য, কিন্তু ও মারার আগেই কে যেন ওদের দুজনকেই মেরে দিয়েছে। যাও যাও বুঝতে পারে না, ও তো এখনো চপস্টিক ওর হাতেই ধরে রেখেছে, ওদের দুজনকে আঘাত পর্যন্ত করেনি, তাহলে কে এই দুইজন লোককে মারলো? তখনই আমরা দেখতে পাই যে রুমের ভিতরে প্রবেশ করছে আসলে মুই ইয়ান। মুই ইয়ান বলে,
আমার গার্লফ্রেন্ড, সে নাকি অন্য একটা ছেলের সঙ্গে পালাচ্ছে। এটা আমি কিভাবে হতে দিতে পারি? তুমি আমাকে এভাবে কষ্ট দিয়ে এখানে চলে আসতে পারলে? জজ বলে, মানে কি? আরও পিছন থেকে লোকজন বলে, তোমরা কারা? এখানে কি শুরু করেছো? এই ছেলেটা বলছে সে নাকি তার প্রেমিক, এখন তুমি এসে বলছো। তখন এখানে ইয়েলিন নামের একটা লোক আসে আর বলে, তোমরা এখানে কি জন্য এসেছো? তখন মু চিংওয়ান বলে, আসলে আমি স্নো মাউন্টেইনে স্নো বিস্টের উদ্দেশ্যে এসেছি। এটা হলো স্নো বিস্টের স্কেল। এটা আমার কাছে এতদিন ধরে ছিল, যদিও এটা এখন আর আমার কাজে লাগবে না, কেবল আমার সেলিবাটা হলেই চলবে। তখন লোকজন ওটা নিয়ে ভীষণ হম্বিতম্বি শুরু করে দেয়। তার মানে হলো এখানকার যে বা যারাই উপস্থিত আছে তারা সবাই মূলত ওই স্নো বিস্টের স্যালিভা নিবে বলেই এসেছে। এবার সবাই বলে, আসলে আমরা ওই স্যালিভার জন্য এসেছি, কারণ ওই স্যালিভা পেলে নাকি এরা সবাই অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তারা মার্শাল আর্ট বিদ্যায় যতটা ভালো তার থেকে দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠবে। তবে ইয়েলিন নামের ওই লোকটি বলে, আমি আসলে এখানে এসেছি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে। আমার ছেলে 6 মাস আগে এখানে স্যালিভা কালেক্ট করার জন্য এসেছিল, কিন্তু সে এখানে মারা গিয়েছে। আমি তার লাশটা বাড়িতে নিয়ে যেতে চাই প্রপারলি কবর দেওয়ার জন্য। ওইয়ান তখন ওদের সবাইকে বলে, আমি সেই পথ চিনি যেখানে স্নো বিস্ট থাকে। আগামীকাল সকালে তোমরা সবাই একসঙ্গে একই জায়গায় হাজির হবে, আমি তোমাদেরকে নিয়ে যাব। তো রাত্রেবেলা এরা যখন একটা জায়গায় থাকার জন্য এসেছিল, তখন জজ ওকে জিজ্ঞেস করে আর বলে, তুমি ওদের সবাইকে কেন বললে যে আগামীকালকে স্নো বিস্টের উদ্দেশ্যে নিয়ে যাবে? তখন মুইয়ান বলে, এটাই কি ভালো হলো না? এরা সবাই মূলত স্যালিবা নেওয়ার জন্য এসেছে, তো এরা চাইবে একে অন্যকে মেরে ফেলে কেউ একজন স্যালিবা কালেক্ট করতে। তাই শত্রু গোপনে থাকার চেয়ে শত্রু প্রকাশ্যে থাকাই ভালো। পরদিন সকালে ওরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়ে এবং সেই স্নো বিস্টের উদ্দেশ্যে যেতে থাকে। তো স্নো বিস্ট কোথায় থাকে তা ওরা জানে না। যাক, এই পথে যাওয়ার সময় কিন্তু মুইয়ান অনেক মানুষকেই লক্ষ্য করছিল। ওরা যে পথ বরাবর হাঁটছিল, ঘুরে ফিরে ওরা সেম জায়গাতে বারবার চলে আসছিল। আর এটা বিশেষভাবে লক্ষ্য করে জও বলে, আমরা সবাই কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় আসছি। তো এই যে তিনজনকে দেখতে পাচ্ছেন, এরা তিনজন একটু রহস্যময়ী। মহিলাটির নাম হলো চিনন, টুপি মাথায় দেওয়া বৃদ্ধর নাম হলো তিয়ানজি, আর মাঝখানের লোকটার নাম জানি না, তবে এরা মূলত একই দলের লোক আর কি। যাই হোক, ওই যে বৃদ্ধা তিয়ানজি, ওই লোক মার্শাল আর্টে এত বেশি ভালো ছিল যে এখানকার মাটি পর্যন্ত সে তার হাতের শক্তিতে ফাটিয়ে দিয়েছিল, যাতে এখানকার মাটি ফেটে যায় আর এখানে যে গোলক ধাঁধা আছে সেই ধাঁধাটা ভেঙে যায়। গোলক ধাঁধা ভেঙে যাওয়ার পরে ওরা আরও একটা টেন্ট দেখতে পায়, তার ভিতরে রাত্রে সবাই আশ্রয় নেয়। যদিও এখানকার মানুষদের সম্পর্কে মুইয়ানের একটা স্পষ্ট ধারণা হয়ে গিয়েছিল। এখানকার লোকজনের ভিতরে অনেক শক্তিশালী লোকজন আছে, যাদেরকে পরাস্ত করা সত্যি অতটা সহজ নয়। পরদিন ওরা আরও একটা জায়গায় এসে হাজির হয়, যেখানে একটা মূর্তি ছিল। ওই মূর্তি ফলো করে ওরা ভিতরে প্রবেশ করে। ভিতরে এসে দেখে এখানকার চারিদিকে অনেকগুলো মানুষ আগেই মরে পড়ে আছে। এরা সবাই মূলত বরফে পাথর হয়ে গিয়েছে। কেউ কেউ 6 মাস আগে মারা গিয়েছে, তো কেউ 1 বছর আগে মারা গিয়েছে। যাই হোক, তখনই ওরা একটা গর্জন শুনতে পায় এবং একটা বড় পাইথন দেখতে পায়। ওই পাইথনের হুঙ্কারেই মূলত মানুষ এখানে বরফ হয়ে যায়, আর ওই হুঙ্কারের কবলে পড়েছিল চুজেনও এখানে বরফ হয়ে গিয়েছিল। ওকে চোখের সামনে বরফ হয়ে যেতে দেখে খুবই কষ্ট পেয়েছিল যাও কাঁদতে থাকে আর বলতে থাকে, ওকে আমি নিজের সাথে করে নিয়ে এসেছি, ও এখানে এইভাবে মারা যাবে এটা আমি মানতে পারিনি, আমি ভাবতেও পারিনি। ওকে কি বলে আর সান্ত্বনা দিবে তখন মুইয়ান বলে, এখন আমাদের নিজেদের বাঁচতে হবে, পরে আমরা এটা নিয়ে দেখব। যাক, এরপরে আমরা দেখতে পাই সেই ইয়েলিন লোকটাকে, যে লোক মূলত তার ছেলের লাশটা দেখতে পেয়েছিল এবং সেটাকে খুঁড়ছিল। তবে সে তার ছেলের শুধুমাত্র হাতের দিকটা খুঁড়ছিল, কারণ তার ছেলের হাতে একটা বোতল ধরা আছে, আর সেই বোতলের ভিতরেই মূলত স্নো বিস্টের স্যালিভা ভরা আছে। এই লোকটি মূলত ওই স্যালিভার জন্যই ছেলের হাতটি খুঁড়ছিল। তারপরে আমরা সেই তিনজনকে দেখতে পাই, এই তিনজন বিষয়টা লক্ষ্য করেছে। তখন এল্ডার মানে যে লোকটি বৃদ্ধ তিয়ানজি, সেই লোক বলে, ওই স্যালিভা আমি কালেক্ট করে নিয়ে আসতে যাচ্ছি। এটা বলে সোজা ইয়েলিনের সামনে আসে আর বলে, আমি তোমার ছেলের লাশটা খুঁড়তে সাহায্য করব। কিন্তু ওই লোক বলে, আমার ছেলের গায়ে কেউ হাতও দিবে না। তবে ইলডার তিয়ানজি যেহেতু অনেক শক্তিশালী ছিল, তাই সে ইয়েলিনকে মেরে দেয় আর তারপরে ওই স্যালিভা কালেক্ট করতে যায়। কিন্তু সাথে সাথেই একটা চাবুক দিয়ে ওই স্যালিভাটা ধরে ফেলে যাও আর সেটাকে নিজের কাছে নিয়ে নেয়। তিয়ানজি বলে, ওই স্যালিভাটা আমার কাছে ফিরিয়ে দাও। যাও বলে, এটা তো আমি আগে ধরতে পেরেছি, তাহলে কেন ফিরিয়ে দেব? ব্যাস শুরু হয়ে যায় লড়াই। তো যাও তখন ইয়েলিনের কাছে আসে আর বলে, আপনি ঠিক আছেন তো? তখন আমরা দেখতে পাই তিয়ানজির সঙ্গে মুইয়ান
ওখানে মারামারি করছিল আর জজকে বলে, তুমি ইয়েলিনকে নিয়ে সোজা বাহিরে চলে যাও এবং মাউন্টেইনের মুখে আমার জন্য ওয়েট করো। আমি এদেরকে মেরে হারিয়ে তারপরে তোমাকে ওখান থেকে কালেক্ট করে নিয়ে যাব। যাই হোক, এদের সঙ্গে লড়াই হচ্ছিল এবং দেখা যায় এরা তিনজনই মূলত ডেমন ক্যাম্প থেকে এসেছে এবং এরা তিনজনই মূলত শত্রু হয় মুইয়ানের বাবাকে ওরা খুব ভালো করেই চেনে। আর এই যে এল্ডার তিয়ানজি, এই লোক একটা বিশেষ ধরনের মেথডে মার্শাল আর্ট করতে পারে, সেটা হলো জি ওয়েই মেথড। আর এই মেথডের খোঁজ করছে মূলত অনেক দিন ধরে মুইয়ান, কারণ মুইয়ান যে নিজেকে মারতে যায়, যে ওর বাবাকে মেরেছিল, সেই লোকের সঙ্গে ফাইট করতে গেলে ওর খুব তুখর লেভেলের একটা মার্শাল আর্ট বিদ্যার প্রয়োজন এবং সেই নিষিদ্ধ বিদ্যাটা এই বৃদ্ধা জানতো, তবে এই বৃদ্ধা ওকে কোনো মতেই সেটা বলে না। এদিকে আমরা একটা টেন্টের ভিতরে দেখতে পাই যাও অপেক্ষা করছিল কখন আসবে এখানে মুইয়ান, কিন্তু ভিতরে আমরা ইয়েলিনকে দেখতে পাই। সে যাওকে বলে, আমার ছেলের লাশটা আমি ওখান থেকে উদ্ধার করতে পারলাম না, আমার ছেলের শেষ সম্পত্তি কিন্তু ওর হাতে এই সেলিবাটাই ছিল, আর তাই এই সেলিবা তুমি নিজের কাছে যত্ন করে রাখবে, এটা তোমার হাতেই ভালো থাকবে। আসলে এই লোকটা জানে যদি ও এখন ওই সেলিবাটা চাই জজয়ের কাছে জজ দিবে না, তাই ভালো সাথে নাটক করছিল। কিছুক্ষণ পরে আমরা সেই চিনন এবং তার সঙ্গে থাকা লোকটিকে দেখতে পাই। তারা দুজনে এখানে চলে আসে। যাওকে বলে, তোমার সাথে যে ছেলেটি ছিল সেই ছেলেটিকে পাইথন খেয়ে ফেলেছে এবং সে মরে গিয়েছে। এখন এই সেলিবা তুমি আর কি কাজে লাগাবে, তোমার ভালোবাসার মানুষটিই তো মরে গেল, ওই সেলিবা আমাদের হাতে দিয়ে দাও। যাও প্রচণ্ড কষ্ট পেয়েছিল এবং এই মুহূর্তেও ভেঙেও পড়েছিল। যে এক যাও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না যে এই মুহূর্তেও কি করবে। তখন ও বলে, কিন্তু এই সেলিবা আমি এখান থেকে নিয়ে চলে যাব, কারণ আমার সাথে যে এসেছিল সেও এটাই চেয়েছিল। যে হোক, পিছনেই ও দেখতে পায় যে লোকটি এতক্ষণ ওর সঙ্গে ভালো ব্যবহার করছিল, ওই ইয়েলিন, সে একটা বড় ছুরি তুলেছে যাওকে মারার জন্য। যাও তখন দেয়ালে স্পষ্ট ছায়া দেখতে পায় আর সাথে সাথেই প্রতিরোধ করে আর বলে, আমি জানতাম আপনি এতক্ষণ আমার সঙ্গে নাটক করছিলেন, কারণ আপনি আপনার ছেলের কবর তো খুঁড়তে আসেননি, বরং এই সেলিবা কালেক্ট করতেই এসেছেন। আপনারা সবাই নিষিদ্ধ বিদ্যা ফলো করেন, আপনারা চান এই সেলিবাকে আরও বেশি শক্তিশালী হতে, সেটা আমি কখনোই হতে দিব না। আপনারা যদি মনে করেন এই সেলিবা নেবেন, তাহলে আপনাদের আমাকে মেরে ফেলতে হবে, কিন্তু আপনারা যদি আমাকে মেরে ফেলতে পারেন তাহলে ভাববেন যে এই সেলিবাও এক টুকরো অবশিষ্ট থাকবে না। ও আগুনের উপরে ওই সেলিবার কৌটাটা ধরে আর বলে, যদি আমার দিকে এক পাও বাড়াও তাহলে কিন্তু এই সেলিবার পুরোটাই আমি এই আগুনে ফেলে দিব এবং এটাই কিন্তু লাস্ট পিস পৃথিবীতে, এই সেলিবা আর কোথাও পাওয়া যাবে না। যাও এবার কোনো রকমে ওদেরকে ধোকা দিয়ে বাহিরে বের হওয়ার চেষ্টা করে। যখনও বাহিরে আসে তখনও ওর সামনে একটা বিপদ এসে হাজির হয়, আর সেটা হলো এল্ডার তিয়ানজি বলে যে মানুষটা তোমার সাথে এসেছিল সে তো মারা গিয়েছে, এখন তুমি এই সেলিবা নিয়ে ফিরবেই বা কি করে, তার চেয়ে বরং ভালোই সেলিবাটা তুমি আমার হাতে দিয়ে দাও, আমি তোমাকে জানে ফিরতে দেব। ও তখন বলে, তোমরা সেলিবা নিবে তাই না, কিন্তু তোমরা তো দুনিয়ার খারাপ করতেই জন্ম নিয়েছো, তাই এই সেলিবা প্রয়োজনে আমি নষ্ট করে ফেলবো, আমার নিজের জীবন দিয়ে দেবো, তাও তোমাদের মতো মানুষের হাতে ওই সেলিবা পড়তে দিব না। সো ওরা আবার একটু ভয় পেয়ে যায়, কারণ যদি এই সেলিবাটা নষ্টই করে দেয়, এবার ও লুকিয়ে লুকিয়ে সেলিবা সমস্ত মাটিতে ফেলে দেয়। এবার ওই বোতলটা তিয়ানজির দিকে ছুঁড়ে দেয়। তিয়ানজি যখন দেখে ওর ভিতরে কোনো সেলিবা নেই তখন ওকে তাড়া করে, কিন্তু ও যখন প্রায় মরতেই যাচ্ছিল, মানে যাও মরতেই পড়েছিল, ঠিক তখনই এখানে হাজির হয়ে যায় মুইয়ান। যাও কাঁদতে কাঁদতে বলে, আমি তো ভেবেছিলাম তুমি মারাই গিয়েছো। মুইয়ান তখন বলে, আমি তোমাকে বলেছিলাম আমার জন্য ওয়েট করতে, তোমাকে ওয়েট করতে বলে আমি কিভাবে মারা যেতে পারি, এজন্যই তো ফিরে এসেছি, সাথে করে আমার এক বন্ধুকেও নিয়ে এসেছি। এরপরে আমরা অন্য একটা লোককেও দেখতে পাই যে সাদা কাপড় পরে এদিকেই আসছে। এ আর কেউই ছিল না, এটা ছিল চুজেন আসলে ওই যে পাইথন চুজেনকে খেয়ে ফেলেছিল, সেই পাইথনই মূলত চুজেনের সব থেকে ভালো বন্ধু ছিল। আর চুজেন কিন্তু এই স্নো মাউন্টেন সম্প্রদায়েরই ছেলে, ওর পরিবারের কেউ বেঁচে নেই একমাত্র ওই ছাড়া। ছোটবেলায় ওর পরিবারকে যারা ধ্বংস করেছিল তারা হলো এই তিনজন। আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, ওর পরিবার ছিল খুবই শান্তিপূর্ণ একটা পরিবার, এই স্নো মাউন্টেইনেরও বসবাস করত। এই মাউন্টেইনে যে বা যারা ট্রাভেলিংয়ে আসতো তারা যদি অসুস্থ হয়ে পড়তো ওর পরিবার তাদেরকে সাহায্য করত। তেমনই একদিন এল্ডার তিয়ানজি, চিনং আর ওর সঙ্গে আরও কারা কারা এসেছিল তাদেরকে ওর পরিবার বাঁচতে হেল্প করেছিল, কিন্তু এরা বেঁচে ওঠার পরে প্রথমেই যে কাজটা করলো সেটা হলো চুজেনের পরিবারের সবাইকেই মেরে ফেলা। চুজেনের পরিবারের সবাইকেই ওরা সেদিন মেরে ফেলেছিল। এল্ডার তিয়ানজি বলে, ও আচ্ছা, তার মানে তুমি সেই পরিবারের সন্তান, তোমাকে আমরা আসলে মিস করে গিয়েছি, সেদিন তোমাকে মেরে ফেললে হয়তো আজকে এই পরিণতি আমাদের হতো না, এই সেলিবা অনেক আগেই আমরা কালেক্ট করতে পারতাম। ও তখন বলে, যারা তোমাদের জীবন দিয়েছিল তাদেরকে তোমরা মেরে ফেলতে পারলে কি করে,
ও এটাও বলে ও যখন ছোট ছিল তখন এই পাইথনটাকে ও নিজে খাবার দিয়ে পুষেছে, আর তাই এই পাইথন ওর কথা শুনে। যখন এই পাইথন ওকে পাথর বানিয়ে দিয়েছিল সেটাও ওর আসলে একটা প্ল্যানেরই অংশ ছিল। ও চেয়েছিল যে যারা ওর পরিবারের লোকদের মেরেছে সেই সমস্ত মানুষদের ধ্বংস করে দিতে, আর আজকে ওই পাইথনকে ওর ডেকে পাঠায় শীষ দিয়ে আর সবাইকেই মেরে ফেলে। ঠিক তখনই এখানে বরফ ঝড় হতে শুরু করে, আর এই তুষার ঝড় সবাইকেই কিন্তু লণ্ডভণ্ড করে দিবে। তখন ওরা তিনজন দৌড়াতে লাগে। এরপরে আমরা দেখতে পাই একটা সুন্দর কেভ এবং এখানে সুন্দর একটা পুল আছে, আর এই পুলের ভিতরেই মুইয়ান শুয়ে আছে, ওর জ্ঞান ফিরে এসেছে। আর অপর সাইডে মুইয়ান দেখতে পায় যাও যাও শুয়ে আছে, তবে ও এখনো অচেতন। ও তখন যাও যাওকে বারবার ডাকতে থাকে কারণ ও ভয় পেয়ে গিয়েছিল না জানি যাও যাও মরে যায়। যাও যাওয়ের জ্ঞান ফেরা মাত্রই ও জিজ্ঞেস করে চুজেন কোথায়। ও তখন একটু হতাশ হয়ে বলে, তুমি জ্ঞান ফেরার পরে প্রথমে যে কথাটা বললে সেটা হলো চুজেন কোথায়। কেন তুমি কি আমার ব্যাপারে তোমার ব্যাপারে একটু চিন্তা করতে পারো না? আর তাছাড়া তুমি তো আমার কাছে অনেক ঋণী। এখানে আসার আগে তোমার কথা ছিল আমার সঙ্গে থাকার, আমরা চেয়েছিলাম একরাত শেয়ার করব, কিন্তু তুমি থাকোনি। এই কথা শুনে লজ্জা পেয়ে যাও যখন চলে যাচ্ছিল তখন মুইয়ান তখন ওর হাতটা টেনে ধরে বলে, এভাবে তো আজকে চলে যেতে দিব না। জজ তখন বলে, তুমি আসলে কি চাও? তুমি কি চাও আজকে তুমি সেই রাতটা আমাকে ভোগ করবে? ঠিক আছে, তুমি যদি চাও তাহলে তো আমি আর বেশি জোর করতে পারবো না, কারণ আমি তোমার সঙ্গে পেরে উঠবো না। কিন্তু তুমি জোর করে আমার ভিতর থেকে আসলে কি নিতে চাও? জজ তখন বলে, পুরো রাত কোনো সুইটনেস না পাওয়ার থেকে বরং তোমাকে পাওয়াটাও তো অনেক ভালো, তাই নয় কি? এটা বলে জজের অনেক কাছে যেতে থাকে মুইয়ান। জজ নিজেও লজ্জা পাচ্ছিল এবং মেবি নিজেও মনে মনে চাচ্ছিল যে মুইয়ান ওর সঙ্গে কিছু একটা করুক, কিন্তু পরক্ষণে ওদের একটা ডাক আসে। জজ লজ্জা পেয়ে মুইয়ানকে সরিয়ে দেয় আর বলে, কে আমাদেরকে বাঁচিয়েছে, চলো বাইরে যেয়ে দেখি। এরপরে ওরা দুজনেই বাইরের দিকে আসে এবং এখানে এসে সেই ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডিকে দেখতে পায়। যখন ওরা স্নো মাউন্টেনে এসেছিল তখন প্রথমেই এই ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডিকে ওরা দেখেছিল। ওরা তখন জিজ্ঞেস করে, আপনারাই আমাদেরকে বাঁচিয়েছেন? ওই ল্যান্ডলর্ড তখন বলে, হ্যাঁ, কারণ যাও যাও আমি সম্পর্কে তোমার আঙ্কেল হই। এবার পরিচয় পাওয়ার পরে জজও বুঝতে পারে এটা হলো সেই আঙ্কেল যে আঙ্কেল অনেক বছর আগেই বাড়ি ছেড়ে চলে এসেছে। সবাই ভেবেছিল আঙ্কেল কোথায় আছে, কবে বাড়ি ফিরবে, কিন্তু কেউ জানতো না। তো আঙ্কেল মূলত এই ল্যান্ডলেডিকে ভালোবেসে এখানেই আছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে সারা জীবন এখানেই থেকে যাবে। এখানে ওদের ফুপিকে নিয়ে কথা হচ্ছিল। এখানে আঙ্কেলের কাছ থেকেও জানতে পারে ওর ফুপি নাকি একটা ডেমন ক্লানের ডেমনের সঙ্গে একবার যাত্রা করেছিল, মানে ট্রাভেল পার্টনার ছিল আর কি। ও তখন বলে, আমার ফুপি তো ডেমনদের হেড করতো, তাহলে একটা ডেমনের সঙ্গে কিভাবে ভ্রমণ করতে পারে? ওই লোক মানে ওর আঙ্কেল তখন বলে, এটা আমরা নিজেরাও জানি না, তবে এটা ভালো করে জানি যে ওই ডেমনটা তোমার ফুপির খুব ভালো বন্ধু ছিল। তোমার ফুপি তার সঙ্গে বন্ধুত্ব ছিল, তার মানেই হলো লোকটা আসলে ভালো ছিল। ও তখন বলে, ঠিক আছে, তাহলে সেই লোকটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সেই লোক কি আজও জীবিত আছে? মুইয়ানও এই ব্যাপারে কিছু বলতে পারে না। এরপরে ওরা চুজেনের সঙ্গে দেখা করতে আসে। সুজেনের সঙ্গে দেখা হওয়া মাত্র সুজেন জানায় যে তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার পরিবারের হত্যাকারীদের এভাবে প্রতিশোধ নিতে হেল্প করেছো। ও তখন সুজেনকে বলে, স্যালিবা তো সমস্তই নষ্ট হয়ে গিয়েছে, আর কি কোনোভাবে স্যালিবা পাওয়া যাবে না? ও তখন বলে, একটা ড্রাগনের ডিম আছে, ওই ডিমটা এখনো পর্যন্ত বাচ্চা দেয়নি, ওই ডিমটা শত শত বছর ধরে ওভাবেই আছে। এখন ওই ডিমটা যদি কোনো রকমের বাচ্চা দেয় তাহলে হয়তো পৃথিবীর লাস্ট সোনার ড্রাগন আমরা পেতে পারি আর তার স্যালিবাও কালেক্ট করতে পারি, কিন্তু তার আগে ডিমটা তো ফোটাতে হবে। এই কথা শোনার পরে যাও যাও মুইয়ানকে বলে, তোমার তো একটা গোল্ডেন পেং পাখি আছে, ওই পাখিটাকে একটু ডেকে পাঠাও, এই ডিমের উপরে বসিয়ে দাও, দেখবে তাহলে এই ডিমটা ফুটে যাবে। এই কথা শুনে মুইয়ান হেসে বলে, আমার ওই পাখিটা হলো মেল পাখি, আর তাছাড়া ওটা হলো এক প্রকার বাজ পাখি। তা বাজ পাখি আর ড্রাগন এরা দুজন দুজনের চিরশত্রু, ও তো ডিমটা ফোটাবেই না, উল্টো এসে ডিমটা নষ্ট করে দিবে। তবে আমি আমার বাবার কাছে শুনেছিলাম তুমি তো যেহেতু লুই ইয়াং ভ্যালির মেয়ে, তাই তোমার শরীরের রক্ত হলো পিওর, তোমার শরীরের রক্ত যদি তুমি এর উপরে দাও তাহলে হয়তো এই একটা ফুটে যাবে। তা এখন নাও, নিজে একটু হাতটা কেটে এর উপর রক্তটা দাও। এবার ও যখন বুঝতে পারে যে ওর হাত কাটতে হবে, ওর তখন খুব ভয় লাগে। ও মুইয়ানকে বলে, তোমার বাবাকে স্পেসিফিকভাবে বলেছিল ঠিক কতখানি রক্ত দিতে হবে? কারণ ওর ফিল হচ্ছিল হয়তো অনেক রক্ত দিতে হতে পারে। মুইয়ান তখন বলে, লুই ইয়াং ভ্যালির মেয়েটাও দেখে অনেক বেশি ভয় পাচ্ছে। এটা বলে ও ছুরি দিয়ে ওর হাতটা একটুখানি কেটে সেই হাতটা উল্টো করে দিয়ে রক্তটা ফেলে দেয় ওই ডিমের উপরে।
কিন্তু এতেও ডিমের কোনো নড়াচড়া হয় না। জজও তখন বলে, দেখেছো আমার শরীরের রক্ত দিয়ে কাজ হবে না। তখন মুইয়ান বলে, হওয়ার তো কথা, আরও রক্ত দিতে হবে। এটা বলে বেশি করে রক্ত দেওয়ার পরেই দেখা যায় ওর ভিতর থেকে একটা কিউট ড্রাগন বেরিয়ে এসেছে, যেটা দেখতে সত্যি ভীষণই ফানি ছিল। তো জজ সারাদিন ওই ড্রাগনটাকে খাবার দিতে থাকে এবং পুরো দিন ওর সঙ্গে খেলাধুলা করতে থাকে আর ওকে বলতে থাকে একটু স্যালিবা দাও, কিন্তু এই ড্রাগনটা ওর কথা একদমই শুনছিল না। জজ সারাদিন ওই ড্রাগনটার পিছনে দৌড়াতে থাকে আর এটা দেখে মুইয়ান সত্যি খুব মজা পায়। পরে ড্রাগনটাকে এসে বলে, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আর জজের সঙ্গে উল্টাপাল্টা করবে না, এখনই ঘুমিয়ে পড়বে আর স্যালিবা দিবে। এটা বলে ওকে একটা আঘাত করে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে ওরা দুজনেই বসে থাকে কখন এ একটু লালাবে আর তারপরে ওর লালাটা ওরা গ্রহণ করবে। জজ বলে, এই ড্রাগনটা কত কিউট, আমি যখন ফিরে যাব চিংও কটেজে মাস্টারকে যখন মুক্ত করব, তারপরে আমি আবার এখানে চলে আসবো এই ড্রাগনটার সাথে সঙ্গ দিতে। এই কথা শুনে একটু হেসে মুইয়ান বলে, যে মেয়েটা অন্টনের সঙ্গে পেঁয়াজ পাতা না হলে খেতেই পারে না, সেই মেয়েটা নাকি আবার এই স্নো মাউন্টেনে চলে আসবে আর একে সঙ্গ দিবে। আমার মনে হয় না তুমি তা পারবে। জজ এটা শুনে একটু লজ্জা পেয়ে যায়। যাই হোক, এরপরেই ওরা স্যালিবা কালেক্ট করে। জজও ভীষণই খুশি হয়ে যায়। এরপরে এই স্যালিবাটা আসলে কাজ করে কিনা এটাও তো একটু দেখতে হবে। আর পরীক্ষার জন্য কাকে দাঁড় করানো হলো? মুইয়ানকে। এবার সুজেন মুইয়ানের মুখে হাত দিয়ে মুইয়ানের ফেসটা চেঞ্জ করে দেয়। ফেসটা চেঞ্জ করে ল্যান্ডলেডির মতো বানিয়ে দেয় আর ওর কাছে এরপরে দিয়ে দেয় ওই স্যালিবাটা। এখন মুইয়ানের কাছে ওই স্যালিবাটা থাকা মাত্রই হলো ও আবার কিছুক্ষণের ভিতরে ওর মেইন চেহারা ফিরে পাবে। আর সত্যি সত্যি তাই হয়। তার মানে এই স্যালিবাটা পারফেক্টলি কাজ করেছে। যেহেতু এখানে ওদের কাজকর্ম ফুরিয়েই এসেছে, যে স্যালিবাটা কালেক্ট করার কথা ছিল সেটাও ওরা পেয়ে গিয়েছে, তাই এখান থেকে ওদেরকে ফিরে যেতে হবে। আর এই কথা ভেবেই তো খুব মন খারাপ হচ্ছিল জজয়ের। জজকে তখন একটা প্রশ্ন জিজ্ঞেস করে মুইয়ান। মুইয়ান বলে, আচ্ছা তোমার কি মনে হয় তোমার এই আঙ্কেল যেমন ল্যান্ডলেডিকে ভালোবেসে এখানে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার কথা চিন্তা করছে, এরকম যদি কখনো তোমার সাথে হয়, তুমি যদি কাউকে খুব ভালোবাসো, তাহলে তার জন্য কি সমস্ত কিছু বিলিয়ে দিয়ে শুধু তাকে নিয়ে চিন্তা করে তার সাথে থাকতে পারবে? এই কথা শোনার পরে জজ বলে, কখনোই না। আমার জীবন কেবলই মাত্র শুরু হলো। এই পৃথিবীতে আমি এখন অনেক কিছু অ্যাচিভ করতে পারি। একটা মানুষকে ভালোবেসে শুধুমাত্র কেন আমি সমস্ত কিছু বিলিয়ে দিয়ে তার সঙ্গে থাকবো? এটা হতেই পারে না। এই কথাটা শুনে মুইয়ানের বোধহয় একটু খারাপ লেগেছিল। জজ তখন ওকে জিজ্ঞেস করে, তুমি কি করতে? তুমি কাউকে ভালোবেসে সমস্ত কিছু ছাড়তে রাজি আছো? মুইয়ান তখন 1 সেকেন্ডের ভিতরে উত্তর দিয়ে দেয়, অবশ্যই, আমি আমার ভালোবাসার মানুষের জন্য সব ছাড়তে পারি। এরপরে ওরা সুজেনের সঙ্গে দেখা করতে আসে। মূলত সুজেনের কাছ থেকে ওরা বিদায় নিতে এসেছিল। ওরা সুজেনকে বলে, তুমিও চিংহো সেক্টর ফিরে চলো, কিন্তু সুজেন বলে, না, আমি এই ড্রাগনটাকে সাথে নিয়ে এখানেই পুরোটা জীবন কাটিয়ে দেব। এরপরে ওরা সেই পাখির পিঠে করে চলে যায় আর সুজেন মনে মনে ধন্যবাদ জানায় জাওজাওকে, বলে, তোমার জন্য আমি আমার পরিবারের সবার হত্যার প্রতিশোধ নিতে পেরেছি, এখন আমি খুশি। এদিকে জাওজাও আর মুইয়ানকে দেখতে পাই ওরা আবার সেই কটেজে এসেছিল, যেখানে জাওজাও জিজ্ঞেস করছিল মুইয়ানকে, তুমি আগে থেকেই ওই জিউ মেথডের কথা জানতে, তাই না? যে মার্শাল আর্টটা তুমি শিখতে চেয়েছিলে, এলডার তিয়ানজি যে মার্শাল আর্টটা সেদিন প্রয়োগ করেছিল, আসলে তুমি শুরু থেকেই আমাকে ব্যবহার করেছো। আমরা যখন স্নো মাউন্টেনের উদ্দেশ্যে রওনা দিলাম তখন আমাদের তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এর মানে হলো তুমি আমাদের সঙ্গে ওখানে যেতে চেয়েছিলে। এরপরে যখন স্নো মাউন্টেনে গিয়ে বিপদে পড়লাম তখনও তুমি ওখানে চলে এলে। আর এর মানে হলো তুমি চেয়েছিলে ওই স্যালিবাটা কালেক্ট করতে, কারণ জি ওই মেথডকে কাজে লাগাতে গেলে ওই স্যালিবাটার প্রয়োজন। তার মানে তুমি কি চিন্তাই করে নিয়েছো যে তোমার শত্রু নিজেকে মারার জন্য তুমি আসলে ওই স্যালিবাটা নিয়ে নিজে বিদ্যা প্র্যাকটিস করবে? যদি তুমি তাই ভেবে থাকো তাহলে কিন্তু তুমি ভুল করছো। ওই স্যালিবা আমি তোমাকে দিব না, আর এরকম একটা মেথডও তোমাকে আমি শিখতে দেব না, কারণ ওইটা একটা নিষিদ্ধ মেথড। ইয়ান তখন বলে, কিন্তু তুমিও তো আমাকে ইউজ করেছো। যেদিন তোমার আঙ্কেলের চেহারা তুমি ফাঁস করতে গিয়েছিলে সেদিনই মূলত তুমি আমার উপর সমস্ত দোষ দিয়েছিলে। তুমি কি আমাকে ইউজ করোনি? তুমি আমাকে ইউজ করেছো, আমি তোমাকে ইউজ করেছি শোধ। এটা বলে ওকে অজ্ঞান করে দেয়। এরপরে ওকে ঘুম পাড়িয়ে দেয়। আসলে মুইয়ান নিতান্তই নিজের জন্য তো এসব করেনি, সে জাওজাওকে প্রোটেক্ট করতে চেয়েছিল বিধায় সে স্নো মাউন্টেনে ওভাবে ছুটে গিয়েছিল। সকালবেলা যখন জাওজাওয়ের জ্ঞান ফিরে আসে তখনও দেখে স্যালিবাটা স্পর্শ পর্যন্ত করেনি মুইয়ান, এবং ওকে কিছু না বলে এখান থেকে চলে গিয়েছে। এতে জাওজাওয়ের খুবই খারাপ লাগে। এখানে যে মালিকটা ছিল সেই মালিক ওর জন্য ওয়ান্টন বানিয়ে নিয়ে আসে। মালিক বলে, হুজুর চলে যাওয়ার আগে আপনার জন্য এই ওয়ান্টন বানিয়ে রেখে গিয়েছে। আর এখানে কিছু আমরা পেঁয়াজ কুচি পাতাও দেখতে পাই। এর মানে হলো ও যে সেদিন বলেছিল যে ও পেঁয়াজ পাতা ছাড়া ওয়ান্টন খেতে পারে না, এটা খুব
খুব ভালো করেই মনে রেখেছে মইয়ান, আর সেজন্য যাওয়ার আগে ওর জন্য অন্টনা বানিয়ে রেখে গিয়েছে, আবার পেঁয়াজ পাতাও কুচি করে কেটে রেখে গিয়েছে। এতে জজয়ের আরও কষ্ট লাগে। এছাড়াও মালিক আরও একটা জিনিস দেয় ওর হাতে, সেটা হলো একটা টোকেন। মালিক বলে যে হুজুর যাওয়ার আগে এই টোকেনটা আপনাকে দিয়েছে আর বলেছে আপনার যখনই প্রয়োজন হবে তখনই আপনি এই টোকেনটা ব্যবহার করতে পারেন, আর হুজুর আপনাকে নিজের খেয়াল রাখতে বলেছে, ভালো থাকতে বলেছে। এতে জজয়ের আরও কষ্ট লাগে। এরপরে আমরা দেখতে পাই এখানকার দৃশ্য, যেখানে আমরা উজিকে ওর বাবার সঙ্গে কথা বলতে দেখি। ওরা চিন্তা করছিল যে আসলে কি জজা ওই সেলিবারটা নিয়ে ফিরতে পারবে, তবে এখনও ওদেরকে ওয়েট করতে হবে। তখনই আমরা সুলানকে দেখতে পাই, মানে লিংবাওয়ের মাকে। লিংবাওয়ের মা বলে আমরা একটু জজয়ের উপর বেশি ভরসা করে ফেলেছি বোধহয়, ও একটা বাচ্চা মেয়ে, হয়তো বা পালিয়েছে, কখনোই এখানে ফিরে আসবে না। ঠিক তখনই সিংজিয়া এখানে এসে বলে জজা ফিরে এসেছে, সাথে করে সেলিবাটাও নিয়ে এসেছে এবং আমি যাচ্ছি শহরে ওর সঙ্গে দেখা করতে। এরপরে ও জজয়ের সঙ্গে দেখা করতে আসে। জজ নিজে সেলিবা নিয়ে তো ফিরতে পারবে না, তাই সিংজিয়ার হাতে ওটা দিয়ে দেয় আর বলে এটা তুমি আশেপাশে সমস্ত পানিতে অল্প একটু করে ছড়িয়ে দেবে, তাহলে আশেপাশে যত মানুষ চেহারা বদল করে আছে তারা সবাই দেখবে চেহারা ফিরে পেয়েছে। তার মানে যে বা যারা এখানে শয়তান বেশে প্রবেশ করেছে তারা সবাই নিজেদের চেহারায় ফিরে যাবে। এরপরে সিংজিয়া ফিরে আসে এবং আশেপাশে যেখানে যত কুয়া যত পানি ছিল তাতে সব কিছুতে একটু একটু করে ওই ওষুধটা মিশিয়ে দেয়, মানে সেলিবাটা। আর এদিকে আমরা দেখতে পাই সুলানকে। সুলান এসেছিল পুনরায় আবারও তার স্বামীর সঙ্গে দেখা করতে। তার স্বামীর জন্য সে একটা ক্লিয়ারিং পিল নিয়ে এসেছিল, আর এই ক্লিয়ারিং পিল এরকম একটা পিল, যদি কোনো মানুষ ভিতর থেকে ইনজুর থাকে তবে এই ক্লিয়ারিং পিলটা পান করলে তার সমস্ত ইনজুরি নাকি সেরে যায়। এবার ওই পিলটা যখন এখানে নিয়ে আসা হয় এবং ওর স্বামীকে অনেক জোর জবরদস্তি করতে লাগে, তখন লোকটি বলে ঠিক আছে পিলটা তুমি এখানে রেখে চলে যাও, আমি খেয়ে নিব। সেদিন রাত্রিবেলা আমরা দেখতে পাই যেসব মানুষ এখানে চেহারা বদল করে পড়েছিল তাদের সবারই চেহারা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর তাই ওদের সবাইকে এখন গড়াতে পুড়ে দেওয়া হয়। এরপরে দেখতে পাই যে সেই টোকেনটা নিয়ে একটা জায়গায় এসে হাজির হয়েছে যাও যাও। যাও যাও মূলত এখানে একটা ডেমন সেজে এসেছে, যেহেতু তার হাতে একটা ডেমনিক টোকেন, মানে তার মাস্টারকে একটা ডেমন এরিয়াতে মূলত লুকিয়ে রাখা হয়েছে। এখানে যাও যাও মূলত চিনন রূপে এসেছে, যে মহিলাটাকে ও ওই স্নো মাউন্টেইনে মেরেছিল। এরপরে ওর নিজের মাস্টারকে দেখতে পায়, মাস্টারকে জাগিয়ে ফেলে। ততক্ষণে যাও যাও যে একজন মানুষ এবং পরিরাজ্য থেকে এসেছে এটা প্রকাশ পেয়ে যায়, তাই ওদের ওখানে একটা ফাইটিং হয়। ওর মাস্টার কোনো রকমে যাও যাওকে নিয়ে ফিরে আসে। এদিকে যে ফেক মাস্টার এখানে বসেছিল সেই মাস্টার তো এখনো ডিনাই করেই যায় যে সেই আসলে আসল মাস্টার। এদিকে আমরা দেখতে পাই যাও যাও আসল মাস্টারকে নিয়ে ফিরে এসেছে। এরপরে সুলানকেও দেখতে পাই, সুলান আসলে সেই ক্লিয়ারিং পিলটা নিয়ে এসেছে, যে ক্লিয়ারিং পিলটা কিন্তু পান করেনি ওই ফেক মাস্টার, মূলত ওটাকে স্পর্শ করেছিল, আর ওটাকে স্পর্শ করার সাথে সাথেই ওনার চেহারা চেঞ্জ হয়ে যায়। এই মাস্টার হলো এত দিন ধরে লিডার চি সেজেছিল। এই লোকের আসল নাম হলো চু, আর এই চু হলো লিডার চি এর ভাই। সবাই জানতো যে এই লোক মারা গিয়েছে। সুলান এসে বলে যে আমরা তো জানতাম তুমি মরে গিয়েছো। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, সুলানের আসলে এই লোকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং সুলানের বিয়েটাও এই চু এর সঙ্গেই হওয়ার কথা ছিল। সুলানের এবং তার যখন প্রেমের সম্পর্ক ছিল তখনই ওই যে ক্লিয়ারিং পিলটা মূলত এই লোক আকাশ পাতাল ফুঁড়ে খুঁজে এনে তারপরে সুলানের হাতে দিয়েছিল। সুলানও এই ছেলেটাকে অনেক ভালোবাসতো, তারা চেয়েছিল একে অন্যকে বিয়ে করতে, কিন্তু সুলানের বাবার কারণে সেই বিয়েটা হয়নি। সুলানের বাবা চেয়েছিল লিডার চি এর সঙ্গে তার মেয়ের বিয়েটা দিতে, যাতে তার মেয়ে অনেক সম্পত্তি এবং অনেক ক্ষমতার ভিতরে থাকতে পারে, কারণ লিডার চি এরই আসলে সমস্ত উত্তরাধিকার সূত্রে এই ক্ষমতা পাওয়ার অধিকার ছিল। চু তখন লিডার চিকে বলে আমি কোনো কিছুই পাইনি আর তুমি সমস্ত কিছু পেয়েছো, এমনকি বাবা আমাকে ডেমনিক ক্লানে পাঠিয়েছিল ওদের সঙ্গে ফাইট করতে। বাবা জানতো ওখানে গেলে আমি মরে যাব, তারপরেও আমাকে পাঠিয়েছিল, কিন্তু না, ফাইনালি আমি সার্ভাইভ করি। এরপরে জজ বলে আপনি ডেমনিক ক্লানের সঙ্গে হাত মিলিয়েছেন, যেটাই তো আপনার পতনের একমাত্র কারণ। চু তখন বলে কে বলেছে তোমাকে যে সমস্ত ডেমনিক ক্লান মানেই খারাপ? তুমি কি জানো তোমার ফুপি যে ডেমনকে মেরেছিল সেই ক্রেডিট পর্যন্ত তোমার ফুপিকে নিতে দেওয়া হয়নি। সুলানের বাবা মিস্টার ইন সেই ক্রেডিট নিয়েছিল, যদিও মিস্টার ইন এখন মৃত, কিন্তু সেই ক্রেডিট নিয়ে সে অনেক বড় একটা পার্টিও করেছিল। এই শুনে জজয়ের রাগ হয়ে যায়। চু তখন বলে সুলান তোমার বাবা কত অন্যায় করেছে তা কি তুমি জানো না? আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়েটা পর্যন্ত তোমার বাবার কারণে হয়নি। তোমার বাবার কারণেই তো মূলত সেদিন জজয়ের ফুপি ওই ডেমনের সঙ্গে লড়াই করতে গিয়েছিল, ওর ফুপির মৃত্যুর জন্য তো তোমার বাবাই দায়ী। তো এইসব কথা অনেক হচ্ছিল। সুলান তখন বলে তুমি থামো। আর ঠিক তখন যখন চু বুঝতে পারে যে ও আর বাঁচতে পারবে না, কারণ এরা কেউ ওকে বাঁচতে দিবে না, তখন চু বলে আমাদের হাতে সারেন্ডার করার থেকে আমি নিজেই শেষ হয়ে যাব, এটা বলে নিজেই নিজেকে আঘাত করে মেরে ফেলে।
এরপরে আমরা উজিকে দেখতে পাই। উজি যখন বুঝতে পারে তার দাদু এত খারাপ একটা লোক ছিল, তখন ওর ভীষণই কষ্ট লাগে। জওজওকেও বলে, আমি এখানে শান্তি প্রতিষ্ঠা করেই ছাড়বো। জওজও বলে, তোমার দাদু খারাপ ছিল, এতে তোমার কষ্ট পাওয়ার কিছু নেই। এদিকে সুলানের মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছে, কারণ সুলান যে মানুষটাকে বছরের পর বছর ভালোবেসেছে, ও অনুভব করে সেই মানুষের জন্য মায়া ও হৃদয় এখনো পর্যন্ত রয়েছে। আর সেই মানুষটাকে এত বছর পরে কাছে পেয়েও তাকে আবারও চোখের সামনে মরতে দেখতে হলো। সুলানের জন্য বিষয়টা আসলেই খুবই যন্ত্রণা ছিল বলে সুলান এই যন্ত্রণাটাকে একদমই সহ্য করতে পারছিল না। উল্টো দিকে আমরা আবার লিডার চিকে দেখতে পাই। লিডার চিও মনে মনে একজনকে ভালোবাসতো, আর সেটা হলো জওজওয়ের ফুপি মিস চাই। তো মিস চাইকেও সে মাঝে মাঝে স্বপ্নে দেখে। সে দেখে তার সামনে এসে মিস চাই দাঁড়িয়ে আছে। সে তাকে ধরতে গিয়েও ধরতে পারে না, কারণ মিস চাই তো এই দুনিয়াতে আর নেই। অর্থাৎ এরা স্বামী স্ত্রী হলেও এদের দুজনে এখনো আলাদা আলাদা মানুষের জন্য মায়া। যাই হোক, এরপরে আমাদের আবারও দেখানো হয় মুইয়ানকে। মুইয়ানের কাছে কেউ একটা লেটার পাঠিয়েছিল, যে লেটারে লেখা ছিল সিংশু সেক্টর যে ঝামেলা ছিল সেই ঝামেলা মিটে গিয়েছে এবং জও একদম ভালো আছে, ঠিকঠাক আছে, তার উপরে কোনো বিপদ আসেনি, এখন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এরপরে মুইয়ান চিঠিটাকে পুড়িয়ে দেয় যাতে এটার কোনো রেকর্ড না থাকে। আর এরপরে মুইয়ান সোজা কিছু লোকদের সামনে চলে আসে। মূলত এগুলো হলো ওর মিলিটারি। ও এইগুলোকে অনেকদিন ধরে রেইজ করেছে। এখানে এসে সবার উদ্দেশ্যেও বলতে থাকে, আমরা সবাই কিন্তু জি এর বিরুদ্ধে লড়াই করছি। তোমরা কি আমার জন্য জীবন দিতে প্রস্তুত? যদি প্রস্তুত থাকো তাহলে আমি যে বিলটা দিচ্ছি এই বিলটা সবাই গ্রহণ করবে। এর মানে হলো তোমরা যে আমার প্রতি লয়াল সেটা আমি বুঝবো। ওটা আসলে এক ধরনের বিষ। এরা সবাই ওই বিষটা পান করার অর্থই হলো এরা সবাই মুইয়ানের কাছে দায়বদ্ধ। মুইয়ান নিজে ওদেরকে অ্যান্টিডোট দিয়ে বাঁচাবে, কিন্তু এখন ওদেরকে এই বিষটা পান করতে হবে। সবাই ওটা পান করে আর বশ্যতা স্বীকার করে বলে, আপনার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত, আপনি যা বলবেন আমরা সেটাই করব। আর মিস্টার মুকে যারা মেরেছে, মানে যে তাকে মেরে আমরা সেটার প্রতিশোধ নিব। এরপর ওরা শপথ গ্রহণ করে। এদিকে আমরা লেইকে দেখতে পাই। লেইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল জও। মূলত জওকে প্রতিদিন চেক আপ করতো এই লেই, তাই এখান থেকে ও জানতে পারে চাংনিং এর ব্যাপারে, মানে মুইয়ানের ব্যাপারে। মুইয়ান আসলে ভিতরে ভিতরে এখনো অনেক অসুস্থ এবং ওর দেহে এখনো বিষ রয়ে গিয়েছে। মুইয়ান সেদিন আমরা দেখতে পাই যে ডেমন ক্ল্যানের একটা লোকের সামনে আসে এবং তাকে বলে, তোদের মাস্টার জেকে গিয়ে বলে দিস যে ইয়ং মাস্টার মু ফিরে এসেছে আর আমি ফিরে এসেছি তাণ্ডব করতে। আমি আমার বাবার হত্যাকর্মের প্রতিশোধ নিতে ফিরে এসেছি, এটা গিয়ে তোদের মাস্টারকে জানিয়ে দিস। ওই লোকটি তখন একটু ভয় পেয়ে যায়, কারণ সবাই ভেবেই নিয়েছিল যে মুইয়ান মনে হয় মারা গিয়েছে। এরপরে এই কথা এসে জেকে জানানো হয়। জে তখন একটা মহিলাকে ডেকে পাঠায় আর তাকে বলে, তুই না বিষ দিয়েছিলিস মুইয়ানকে, তাহলে মুইয়ান এখনো কিভাবে বেঁচে থাকতে পারে? মহিলাটি তখন ভয়ে ভয়ে বলে, আমি যে বিষ দিয়েছিলাম সেই বিষের কোনো প্রতিশোধক এই পৃথিবীতে নেই। যদিও মুইয়ান এখনো বেঁচে থাকে তাহলেও ও আর বেশি দিন বাঁচবে না, হয়তো কয়েক মাসের ভিতরেই ও মারা যাবে, আপনি একদম চিন্তা করবেন না। যদিও নিজের একটু চিন্তা হচ্ছিলই। এদিকে আমরা লিংবোকে দেখতে পাই যে উজির উপর খুব রেগেছিল। উজি ইদানিং জওয়ের সঙ্গে অনেক বেশি ঘোরাঘুরি করছে, আর যেটা লিংবোয়ের একদমই পছন্দ হচ্ছে না। তো কোনো মতে এদের দুজনের ঝগড়ার ভিতর থেকে জও বেরিয়ে যায়। তবে লিংবো প্রচণ্ড মন খারাপ করে আজকে। ওর মাকে বলে, যেভাবেই হোক উজির সঙ্গে আমাকে দ্রুত বিয়ে দাও। ওর মা তখন বলে, তোমার মামা এক্ষুনি এই বিয়েটা দিতে চাচ্ছে না, তাই তোমাকে আরও লেট করতে হবে। এতে লিংবো আরও কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, তোমরা সবাই স্বার্থপর, তোমরা কেউ আমার কথাটা একবারের জন্য ভাবলে না। যাই হোক, এদিকে ডেমন ক্লানের আরও একটা সেক্ট দেখতে পাই। এই সেক্ট লিডারের নাম হলো ইউ গুয়ান, এবং এই গুয়ান আবার কোন দিকে যাবে এ নিজেও জানে না, মানে মু ক্লানের দিকে যাবে নাকি ক্লানের দিকে যাবে এ জানে না। আজকে ওকে ডেকে পাঠিয়েছিল মুইয়ান, এবং ও মুইয়ানের সঙ্গে দেখা করার জন্য একটা সিক্রেট চেম্বারে আসে। তবে ক্লানের অন্য যেসব সদস্য ছিল, ক্লানের একজন সদস্য ওর উপর নজর রাখছিল, যেটা কিন্তু মুইয়ান খুব ভালো করেই জানতো। এবার গুয়ানকেও বলে, তুমি যদি আমার হয়ে কাজ করতে চাও তাহলে তুমি যে আমার প্রতি লয়াল সেটাকে প্রমাণ করতে হবে। এবার একটা পিল ওর দিকে এগিয়ে দেয় মুইয়ান আর বলে, এই পিলটা যদি তুমি গ্রহণ করো তাহলেই বুঝবো তুমি আমার প্রতি লয়াল। তো ওই পিলটা নিয়ে নেয় গোয়ান আর বলে, আমি অবশ্যই তোমার প্রতি লয়াল, তুমি যা বলবে আমি তাই করব। এটা বলে ওই পিলটা খাওয়ার নাটক করে, কিন্তু পিলটা পুরোপুরি খায় না গোয়ান, যেটা কিন্তু মুইয়ান খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই ছেলেকে পুরোপুরি বিশ্বাস করা উচিত হবে না। তবে যতক্ষণ একে কাজে লাগানো যায় ও ততক্ষণ একে কাজে লাগাবে। এরপরে গোয়ান সোজা ওর নিজের আর্মিদের কাছে ফিরে যায় আর বলে, তোমাদের ক্লানের কথা মনে আছে? ক্লানের
ক্ল্যানের ইয়ং মাস্টার ফিরে এসেছে। তোমরা সবাই ভাবতে না যে সে মারা গিয়েছে, কিন্তু না, সে এখনো বেঁচে আছে আর আমরা সবাই মিলে তাকে হেল্প করব। এরপরে ওই সমস্ত আর্মিদের সামনে আসে মুইয়ান আর সবাইকে বলে, আজকে থেকে তোমরা আমার বশ্যতা স্বীকার করো এবং আজকে থেকে আমি যেভাবে বলবো তোমরা সেভাবেই কাজ করবে। আমরা সবাই মিলে নি ক্ল্যানের উপর প্রতিশোধ নিব। এই কথা আবার নি ক্ল্যানের লোকজন জানতে পেরে গিয়েছে, যারা মুইয়ানের শত্রু। কিন্তু এত কিছুর পরেও ঝামেলা তো কিছু আছে। এইসব ঘটনা আবার দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তার মানে জজয়ের লিডার জানতে পেরেছে, জজও জানতে পেরেছে যে মু ক্ল্যানের ইয়ং মাস্টার ফিরে এসেছে। আর জজ খুব ভালো করেই জানে মু ক্ল্যানের ইয়ং মাস্টার মুইয়ান ছাড়া আর কেউ নয়, যেই হলো চাংনিং। যাই হোক, সেদিন জজ মন খারাপ করে বসেছিল, তখনই তার ছোট ভাই একটা চিঠি লিখে পাঠায়। লেখে ওখানে, আপু তুমি কেমন আছো? আমি না তোমাকে খুব মিস করছি। আব্বু আম্মা এখন অন্য জায়গায় আছে, আমি নানির সঙ্গে থাকছি। নানি সারাক্ষণ আমাকে ভেজিটেবল খাওয়ায়, মনে হয় আমি কবে ভেড়া হয়ে যাব। আমি না চাংনিং ভাইয়াকে খুব মিস করি। সে কি এখন সুস্থ আছে? সে কি সুন্দর আমাদের অন্টন রান্না করে খাওয়াতো, আমি তার অন্টন খেতে চাই। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কি সুন্দর করে খুব মায়া দিয়ে ভালোবাসা দিয়ে অন্টন রেঁধে রেঁধে দুই ভাই বোনকে খাইয়েছে বহুবার চাংনিং। নিজেও যাও যাও মিস করছে চাংনিংকে ভীষণভাবে। আজকে অনেক বৃষ্টি হচ্ছিল এই জায়গায়, ওরা কত দিন রাত একসঙ্গে কাটিয়েছে, সেই সময়গুলো মনে করে জজয়ের খুব মন খারাপ হয়ে যায়। তবে জজ নিজেও ফেসে গিয়েছে, কারণ মুইয়ান আসলে একটা ডেমন সম্প্রদায়ের মানুষ। ওর প্রতি ওর যদি ভালোবাসা তৈরি হয় তাহলে ওই ভালোবাসা তো পূর্ণতা পাবে না, কারণ সে হলো ডেমন সেক্টর আর এ হলো পরিরাজ্যের সেক্টর। তো দুই রাজ্য তো সব সময় শত্রু। কিন্তু ও যতবার বিপদে পড়েছে ততবারই মুইয়ান ওকে বাঁচিয়েছে। যেখানেই হোক, যেখানেই থাকুক না কেন জজ, সেখানে গিয়ে হাজির হয়েছে মুইয়ান। এজন্য জজয়ের আরও বেশি কষ্ট লাগে। জজ এই পেইনটা একদমই ভুলতে পারে না। এদিকে আমরা আবার মুইয়ানকে দেখতে পাই, যেও বসে বসে একটা ছবি আঁকছিল। সেও মূলত জজকে ভীষণ মিস করছে। মুইয়ান তো স্পষ্টভাবেই জানে যে ও জজকে ভালোবাসে, আর সেজন্য ওর এই মিস করাটা স্বাভাবিক। তবে জজও নিজের মনের ভিতরে ফিল করছিল যে সেও মুইয়ানকে ভালোবাসে। কিন্তু এই কথাগুলো সে কাকে বলবে? কাউকেই এই কথাগুলো বলতে পারবে না। ও লেইয়ের কাছে যায়। লেই ওকে দেখা মাত্র বলে, তুমি কি কাউকে নিয়ে খুব চিন্তা করছো? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কাউকে নিয়ে চিন্তা করছো। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে, নিশ্চয়ই চাংনিংকে নিয়ে ভাবছো। আসলে এই ছেলেটাকে নিয়ে ভাবার মতো, ছেলেটা ভালোই ছিল, তবে ওর শরীরে যে বিষটা ছিল সেই বিষটা এখনো রয়ে গিয়েছে। ওই বিষটা সহজে ছাড়াবে না কখনো। আমি নিজেই কত বিদ্যা জানি, তারপরেও ওই বিষের প্রতিষেধক আমি আবিষ্কার করতে পারিনি। তুমি তার সঙ্গে দিন রাত সময় অতিবাহিত করেছো, তোমার তো বুঝতে পারার কথা যে চাংনিং আর বেশি দিন বাঁচবে না, কারণ তার শরীরে যে বিষ রয়েছে সেই বিষের তাণ্ডবে ও হয়তো বড়জোর কয়েক বছর বাঁচতে পারে অথবা কয়েক মাস। আমার মনে হয় চাংনিং নিজেও এই কথাটা ভালো করে জানে। তুমি কি কখনো নোটিশ করনি? এই কথা শোনার পরে তো মাথার উপর আকাশ ভেঙে পড়ে যাও যাওয়ের। যাও যাও বলে, মাস্টার আপনি কি বলছেন? ওকে সুস্থ করার কি কোনো প্রতিষেধক নেই? তখন লেই বলে, আমি ওর জন্য কিছু ঔষধ বানিয়েছি। আমি চেয়েছিলাম ওকে দিতে, কিন্তু সেই সুযোগটা হলো না। এই প্রতিষেধকগুলো হয়তো ওকে ঠিকঠাকভাবে পার্মানেন্টলি বাঁচাতে পারবে না, তবে ওকে সুস্থ রাখবে। কিন্তু এই ঔষধগুলো ওর কাছে আর কে পৌঁছাবে? ও হয়তো কখনোই এই চিংস সেক্টে আর ফিরে আসবে না। যাও যাও তখন বলে, আপনি প্লিজ একবার চিন্তা করুন যে কোনোভাবেই তাকে বাঁচানো যায় না। তখন লেই বলে, তুমি হয়তো জেনে থাকবে যে হয়তো অনেকবারই চাংনিং তোমাকে নিজেও বলেছে যে ও জানে ও মরতে যাচ্ছে এবং ওকে কোনো কিছু দিয়েই আর বেঁধে রাখা যাবে না। এইসব কথা চিন্তা করার পরে জয়ের মাথায় সত্যিই আকাশ ভেঙে পড়ে আর ওর চাংনিংয়ের জন্য খুব কষ্ট লাগে। ও পাস্টের দিকে তাকিয়ে দেখে যে চাংনিং অনেকবারই বলেছে যে ও হয়তো বেশি দিন বাঁচবে না, তাই ও চিন্তা করছিল ঔষধগুলোকে নিয়ে কি চাংনিংয়ের কাছে যাবে। উজি তখন ওকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে। উজি বুঝতেই পেরেছিল যে জজ মনে মনে কিছু একটা চিন্তা করছে এবং বড় সড়ো চিন্তা। জজ কি একটা চিন্তা করে সোজা তড়িঘড়ি করে রুমের ভিতরে আসে আর যে ওষুধগুলো লিয়ের কাছ থেকে নিয়ে এসেছে সেই ওষুধগুলো সব বস্তাবন্দি করতে থাকে আর মনে মনে বলতে থাকে, এই ঔষধগুলোকে নিয়ে আমাকে মুইয়ানের কাছে যেতেই হবে। আমি ওকে বাঁচাতে চাই আর সেজন্য এই ঔষধগুলো দিবই, এর বাইরে আর কিছুই নয়। উজি এসে দরজায় ধাক্কা দেয় আর বলে, তুমি কি সত্যি ওই ডেমন ক্ল্যানে চলে যাবে নাকি? এই কথা শুনেই দরজাটা খুলে দেয় যাও যাও আর বলে, তুমি এভাবে এখন এত রাত্রে ডেমন ক্ল্যানের কথা কেন বলছো? ঠিক তখনই আমরা জওজাওয়ের একজন মেড সার্ভেন্টকে দেখতে পাই যে বাইরে থেকে দেখে যে উজিকে ভিতরে টেনে নিচ্ছে জওজাও। এতে জওজাওয়ের দাসী তো একদম হা হয়ে যায় যে জওজাও কি তাহলে এই ছেলের সঙ্গে এখন রাত কাটাবে নাকি? এবার ওই একটু হাঁড়ি পেতে ওদের কথা শুনছিল। যাই হোক, জওজাও যখন উজিকে ভিতরে নিয়ে আসে উজি বলে, তুমি নিশ্চয়ই চিন্তা করছো চাংনিং অর্থাৎ মুইয়ানকে কিছু ঔষধ পৌঁছে দেবে। আসলে আমিও নিজেও জানি যে তুমি এগুলোই চিন্তা করছিলে এবং মুইয়ান যে আসলে চাংনিং সে যে এখানে ছিল সেটাও আমি জানি। তবে তোমার কি ভয় করছে না? তুমি যদি এখন ডেমন ক্লানে যাও ওকে হেল্প করো
করো তাহলে সবাই হয়তো ভাববে যে তুমি ডেমনদের সঙ্গে হাত মিলিয়েছো। জজো তখন বলে, আমি খালি ওকে ঔষধগুলো দিয়েই চলে আসবো, তাছাড়া ডেমন সম্প্রদায়ের সঙ্গে আমার কোনো লেনাদেনা নেই। তখন উজি বলে, আমি তোমাকে হেল্প করব, আমি তোমার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে থাকলে কেউ এটা মনেই করবে না যে তুমি ডেমনদের সঙ্গে হাত মিলিয়েছো, কারণ আমি অনেক ট্রাস্টেড। জজো তখন ওকে একটা ম্যাপ দেখায় আর বলে, এই ম্যাপ ফলো করেই আমি যাব, যদিও এটা অনেক প্রাচীন একটা ম্যাপ, আমাদের যদি শর্টকাট কোনো ম্যাপ থাকতো তবে ভালো হতো। তখন উজি বলে, এই টাকাগুলো নিজের কাছে রাখো, পথে তো অনেক টাকাই খরচ হবে। তখন জজো বলে, আরে না, টাকা আমার কাছেই আছে, আমি আমার নিজের খরচ বিয়ার করতে পারবো, তুমি বরং এই সমস্ত কিছু রাখো, আমরা তাহলে একসঙ্গেই পালাবো। এই কথা শোনার পরে ওর দাসী এসে বলে, না, আপনারা এত রাতে এরকম পালানোর প্ল্যান করতে পারেন না, এভাবে আমাদেরকে ধোকা দিয়ে নিজেরা প্রেম করে পালিয়ে যেতে পারেন না। এই কথা শুনেতে জজো আর উজি দুজনেই এবার ওরা দুজনেই মানে একটা স্যারেন্ডার করে এরকম টাইপ হয়ে বসেছিল। পরে আরও লোকজনকে ডাকা হয়, সবার সামনে জজো বলে, আরে আমরা তো পালাচ্ছি না, আমরা যাচ্ছি ডেমন ক্লানে, আমরা চাংনিংকে হেল্প করতে যাচ্ছি, ও অনেক অসুস্থ তো এজন্য। এবার সিংজিয়া বলে, ঠিক আছে তোমরা যাও, আর এদিকটা আমি আর শাওলান সামলে নিব। পরদিন দেখতে পাই যে মাউন্টেন ছেড়ে নিচে নেমে এসেছে জজো আর উজি, তবে ওরা এখন অন্য একটা জায়গায় যাচ্ছে, আর সেটা হলো সেই যে মালিক যেখানে মূলত অন্টন খেয়েছিল জজো, সেখানে ওই মালিকের কাছে এসে ওরা জিজ্ঞেস করে যে নতুন কোনো কি ডেমন ক্লানের ম্যাপ আপনি দিতে পারবেন, চাংনিংয়ের সঙ্গে মুইয়ানের সঙ্গে আমরা দেখা করতে যাব। মালিক তখন বলে, এটা তো আমি দিতে পারবো না, কারণ আমি এখানে সামান্য একজন চাকর, কাজ করি, এর বাহিরে আমি আর কিছুই জানি না। এটা বলে ওই হুজুর চলে যায়, আর এতে জজের মনটা খারাপ হয়ে যায়, কারণ ও ভেবেছিল এই লোক হয়তো হেল্প করবে চাংনিংকে খুঁজে পেতে। এদিকে মুইয়ানকে দেখতে পাই, মুইয়ান সেদিন গাছে পানি দিচ্ছিল, ঠিক তখনই গোয়ান কিছু সৈন্য নিয়ে এখানে চলে আসে। মূলত সে আজকে যে বিশ্বাসঘাতকতা করবে সেটা প্রমাণ করতেই এসেছিল, আর মুইয়ান খুব ভালো করেই জানতো যে এই গোয়ান একদিন বিশ্বাসঘাতকতা করবে, তাই ও আগে থেকেই প্রস্তুত ছিল। ও এদের সবার সঙ্গে ফাইট করে, আর তাছাড়া ওর নিজেরও তো কিছু সৈন্য ছিল, তাদের সবাইকে দিয়ে গোয়ানের সৈন্যদেরকে হারিয়ে দেয়, আর গোয়ানকে বলে, তুমি আমাকে বলেছিলে না তুমি আমার প্রতি লয়াল, এই তোমার লয়ালিটি, ঠিক আছে এখন তো সমস্ত মুখোশ উন্মোচিত হয়ে গেল, এবার তুমি কোথায় পালাবে। গোয়ান বেচারা পুরোপুরি ভেসে গেল, আর এর সাথে সাথেই এই পার্টের গল্পটি শেষ হয়ে যায়। তো এই ড্রামার প্রথম পর্বের গল্প আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি আমার ভীষণই ভালো লেগেছে, আর আমি আশা করি এই গল্পটি নিশ্চয়ই আপনাদেরও অনেক পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে থাকবেন, আর যারা অলরেডি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরের পর্ব খুব দ্রুতই নিয়ে আসবো, এখানে টোটাল 11টি এপিসোডের গল্প আছে। আমি চেষ্টা করেছি এই গল্প ডিটেলসে আপনাদের শোনাতে, এবং ফিউচারেও চেষ্টা করব। তো আজ এখানেই শেষ করছি, আর হ্যাঁ, এই হিরোটাকে আপনাদের কার কার পছন্দ তা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। খোদা হাফেজ।